আপনি কিছুক্ষণ আগেই বললেন যে হচ্ছে যে বিসমিল্লাহ বলার দরকার নাই, নামাজ পড়া দরকার নাই। এখন আপনি বলতেছেন হচ্ছে রিলিজিয়ন হচ্ছে লাইফের একটা পার্ট। আপনি নিজে তো নিজের সাথে কন্ট্রাডিক্ট করতেছেন। একবার বলতেছেন না এগুলো তো সেটাই। দরকার নাই, এখন আবার এই বলতেছেন এটা হচ্ছে যে আমাদের পার্ট। মানে আপনি তো নিজে আবার নিজের সাথে কন্ট্রাডিক্ট করতেছেন। একবার বলতেছেন বাইরে গেলে ভালো, একবার গেলে ভিতরে গেলে ভালো। মানে করবেনটা কি আপনি? না না, বাহিরে গেলে ভালো বলতেছি না, আমি বলতেছি যে ধর্মটা না পালন করেও তো আমি যেমন ধরেন এই যে বিসমিল্লাহ, আগে যেমন বিসমিল্লাহ বলতাম সব কাজেই, এখন বলি না। তারপরে তো আমার মানে আমি তো মনে করি না যে আমার কোনো জায়গায় কোনো বিশেষ একটা ক্ষতি হয়ে যাচ্ছে কিংবা কিছু ক্ষতি তো তাহলে একটা হবে আমরা না, কি এটা তো ভাই, ক্ষতি আপনি, ক্ষতি হওয়ার আমরা কি আছে এই জায়গাতে? এই কারণ জায়গায় এটা আপনাকে তো একটা এইটা ফ্রি উইল এটা দেওয়া আমার হয়েছে কাছে না, তখন আপনি যে বন্ধ ফ্রি উইলটা করছি। ইউটিলাইজ না করেন। এখন যদি আপনাকে একজন সেই বিচার যে আছে, পরকাল যে আছে, সেটা কেন? কেন বিচার হওয়ার জন্যই তো আছে, তাই না? এখন আপনি যদি ফ্রি উইলটা ইউজ করে ভালো কাজ না করে খারাপ কাজ করেন, কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না আপনাকে। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? না, আপনি মনে করেন বিসমিল্লাহ কেউকে মেরে ফেললেন, বিসমিল্লাহ বলাটা বাদ এখন মনে দিছি করেন কিন্তু। আপনার কাছে বিলিয়ন ডলার আছে আপনার কাছে, আপনি 10টা খুন করেন, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কেউ কিছু বলবে না আপনাকে, কেন সমস্যা কেউ হবে না? ধরতে পারবে না। কেন সমস্যা হবে আপনার? আপনার টাকা আছে, কোটি কোটি এটা টাকা আছে, আপনি বাংলাদেশ, মেরে ফেললেন। আমাদের আমাদের বাংলাদেশ হলে এখানে কোনো ইয়ে নেই। তবে হ্যাঁ, টাকা পয়সারও শক্তি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তাহলে তাহলে কারণ পৃথিবীটা তাহলে তো এটা তো এভাবেই কোনো চলে। সমস্যা তৈরি করতেছে না, তাহলে কেন করতেছেন না? হ্যাঁ, এটা তো এটা এটা হচ্ছে যে সে হয়তো অবৈধ উপায়ে একটা নিজেকে সেভ করার, এটা প্রত্যেকেই তো অবৈধ? চায় নিজের কিভাবে সেফটি। আপনি কিভাবে বুঝলেন সেটা অবৈধ? সেই জন্য তো আমাদের আইন ব্যবস্থা এমন করা উচিত যেখানে কেউই ছাড় পাবে না, তাহলে তো সমাজ ব্যবস্থাটা ভালো হবে, আমি এটা তা মনে আইন করি। ব্যবস্থা যে কিরকম হওয়া উচিত সেটা কি আপনি টাইম প্রণয়ন করতে পারবেন কি? হ্যাঁ, কেন পারা যাচ্ছে না? কারণ আমরা তো অনেক উদাহরণ দেখতেছি। অনেক দেশ আছে যেখানে কোন ধরন? আহ, সাধারণ জীবনযাপন অনেক ভালো, যেখানে জীবনযাপন যেমন অস্ট্রেলিয়াতে বেশ কিছু সিটি আছে, ফিনল্যান্ডের কিছু কান্ট্রি আছে না, যেগুলো অস্ট্রেলিয়া তো, আপনি ইয়েতে অস্ট্রেলিয়া সিটির বসবাস কথা করার বলতেছেন। জন্য। অস্ট্রেলিয়াতে বর্তমানে যারা বসবাস করতেছে, তারা যারা আগের পূর্বপুরুষ ছিল, তাদেরকে তো ওই জায়গায় পিটিয়ে বের করে দিয়ে ওই জায়গায় ইমিগ্রেন্ট বর্তমানে আছে। তো বর্তমানে যারা আছে সবাই দখলদার করছে না? সবাই তো হ্যাঁ, দখলদারিত্ব ওই এগুলো জায়গায়। ঘটনা তো পৃথিবীতে থাকবেই, তাই না? এই যে মারামারি কাটাকাটি, তাহলে আপনি এগুলো বলতেছেন করেই শান্তিতে তো বসবাস তারপরে তো। করতেছেন, আবার আপনি পিটায় বের করে দিতেছেন, তাহলে কিভাবে শান্তিতে বসবাস করতেছেন? না, সের জন্য মানে তারা আপনি কম্পেনসেট আমি করে তো আপনার বিভিন্ন বাসায় গিয়ে জায়গা আপনার থেকে। মেরে বের করে দিলাম, ঠিক আছে? বের করে দিয়ে বললাম আমি শান্তিতে বসবাস করতেছি, এটা কি শান্তিতে বসবাস? এই রুলস আপনি প্রণয়ন করবেন? না, এটা তো পারবেন না, এটা তো অন্ধকার যুগ না যে আপনি যা তা করবেন। এখন তো মানুষ অনেক তাহলে তো বর্তমানে সচেতন অস্ট্রেলিয়াতে হয়েছে। যেসব লোক আছে, সাদা চামড়া যেসব লোক আছে, তারা কি অন্ধকার যুগে আছে না মডার্ন যুগে আছে? না, অবশ্যই মডার্ন যুগেই আছে। হ্যাঁ, এখানে কিছুটা তার বৈষম্য তো থাকতেই পারে, যেগুলোকে মানে কিছুটা নিরসন বৈষম্য, করার চেষ্টা কতটুকু করে বৈষম্য যেতে রাখা হয়। যেতে পারে? মানে নিরসন হ্যাঁ, আপনি এই কিভাবে করবেন? বৈষম্য। তাহলে তো সবার প্রথমে ওই দেশে যারা সাদা চামড়ার লোক আছে তাদেরকে বের করে দিতে হবে, কারণ এটা তো তাদের জায়গা না। তারা তো আরেকজনের জায়গা দখল করছে, তাদেরকে না, হত্যা তাহলে করে। এইভাবে এইভাবে তো সোসাইটি একটা যদি তৈরি হয়ে যায়, একটা যদি এস্টাবলিশ সোসাইটি তৈরি হয়ে যায়, ভালো যদি ওখানে আউটপুটটা পাওয়া যায়, ওখানে তো অবশ্যই আরো সচেতন হবে সবাই, তাই না? আরে ওটাকে আপনি তো যে সচেতন এখানে শুধু কিভাবে বৈষম্যের হবে? প্রিসার্ভেশন শিকার করে করে লাভ রাখতেছেন। নেই। হ্যাঁ, হ্যাঁ, অতীতে আপনি ভুল এখানে কিভাবে হলে, সচেতন হবেন? আপনি অতীতে আপনি ভুল নিজেই হলে আরেকজনকে হত্যা বর্তমানে করতেছেন, সেটাকে আপনি শুধরানো নিজেই যাবে না। সোসাইটি তৈরি করতেছেন, আপনি নিজেই বলতেছেন সোসাইটি ভালো করতে হবে। মানে হ্যাঁ, নিজেই একটা একটা সময়। সোসাইটি ধ্বংস করলেন, আবার নিজেই বলতেছেন সোসাইটি তৈরি করতে হবে। মানে আপনার ইচ্ছার উপর সব ডিপেন্ডেন্ট করবে। এখন আমি যদি বলি আপনার এলাকায় গিয়ে আপনার পরিবারের সবাইকে মেরে ফেলবো, ওই জায়গায় একটা বাসা তৈরি করবো নতুন করে, ওই সোসাইটিটা আমি তৈরি করবো, তাহলে কি হবে? মানে আপনি না না, আইন প্রণয়ন করতেছেন, কেন হবে না? এটা কেন হবে না? এটা তো অন্যায় না, হবে এটা। আরেকটা জিনিস, এটা আরেকটা এই বেদুইন বেদুইন, আপনি এই যে বললেন যে ক্ষতি না করে ভালো থাকবেন। আচ্ছা, আপনার এই যে ক্ষতি যে করবেন না বা ভালো ক্ষতি, এই যে আপনি এটা বুঝেন, এটা কোন মানদণ্ডের হিসাবে? এটা ওটা মানুষের শিক্ষা মানদণ্ডটা দীক্ষা, কি? মানুষের এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স। এই যে আপনাদের সমস্যা কি দেখেন, আপনারা প্রত্যেকটা জায়গাতেই কিছু প্রিসাপোজিশন করেন। এই যে আপনি কোন একটা কিছুকে এই কারণে আপনাদেরকে বলি ভাই একটু পড়াশোনা করেন। এই কারণে ফিলোসফি পড়াশোনা করা দরকার। যে এই ফিলোসফি পড়াশোনা পড়াশোনা। করতে যেই তো অবস্থাটা আরে খারাপ হয়ে গেল ভাই। বেদুইন ভাই, শোনেন, আরে ভাই আপনি মানে অখাদ্য পড়লে তো আপনার অবস্থা খারাপ হবেই ভাই। যে একটু পড়াশোনা করেন। যে আপনি এই যে জায়গাগুলোতে আপনি মানে সমস্যা যেখানে সেখানে হচ্ছে যে আপনি একটা প্রিসাপোজিশন করতেছেন। এগুলা আজকে না ভাই, এগুলা ডেভিড হিউমরা, তারপরে ইমানুয়েল কান্টরা আরো কয়শো বছর আগে এগুলা আলোচনা করে গেছি। আরে বাঙ্গুর নাস্তিকদেরকে এগুলো এখন শিখানো লাগতেছে। যেমন ধরেন সে বারবার বলতেছে আমরা যদি একটা বেটার আউটপুট পাই বা আমরা যদি একটা সোসাইটি থেকে একটা ভালো কিছু পাই। এই যে প্রত্যেকটা জায়গাতে তাদের একটা প্রিসাপোজিশন কি? যে ভালো। এখন ভালোটা কে ডিফাইন করবে ভাই? আপনি বলতেছেন ভালো। যে কি কে ভালো বলতেছেন? আপনি নিজের স্বার্থে যেটা আছে সেটাকে আপনি ভালো বলতেছেন।
তো আপনি নিজের স্বার্থে ভালো বলতেছেন। দেখেন পৃথিবীতে কখনো কোনো জায়গাতেই আপনার হচ্ছে যে মানে মানুষ এভাবে বইসা মানে কিছু মানুষ এই সব মানুষ একত্রে বসে তারপরে একটা আইন তৈরি করে না কখনো। এই আইনগুলো হচ্ছে যে একটা হচ্ছে কি চাপিয়ে দেওয়া একটা বিধান মানুষের উপরে, যেগুলো দিয়ে মানুষ কিছু নিয়ন্ত্রণে রাখেন। তো এখন ভালো এটা যেখানে যে আইন যারা প্রণয়ন করে তাদের জন্য সেটা ভালো। আপনি স্পেসিফিক ভাবে উইথআউট রিলিজিয়ন আপনি এটা বলতে পারবেন না যে এই আইনটা অ্যাবসোলিউটলি ভালো। এটা আপনার কাছে ভালো মনে হতে পারে। মানে আপনি তো সমাজে একটা সমাজে তো সব আপনার মেন্টালিটির মানুষ না। একটা সমাজে ভেরিয়াস মতাদর্শের মানুষ বসবাস করে। সকলের মতামতের সাথে আরেকজনের মতামতের পার্থক্য আছে। তো আপনি যদি বলেন যে ভাই আমার কাছে ভালো মনে হচ্ছে, ওই ব্যক্তির কাছেও আরেকটা কাজ ভালো মনে হচ্ছে যেটা আপনার কাছে ভালো মনে হচ্ছে না। এই জিনিসগুলো আপনাদেরকে আর কত কাল শিখাবে এগুলা? একটু পড়াশোনা করলে তো পারেন ভাই। আর কতদিন আপনাকে এগুলো শিখাবো ভাই? সো এই যে প্রত্যেকটা জায়গাতে আপনারা কিছু প্রিসাপোজিশন করে রাখতেছেন। যেমন যদি আমরা একটা বেটার আউটপুট পাই, বেটার কোনটা? এটা কে ডিফাইন করবে? এটা তো আপনি নিজের মতো করে ডিফাইন করতেছেন সাবজেক্টিভ ওয়েতে। ভাই আপনাদেরকে শান্ত ভাই, আগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি এখন থেকে সেটা শুধরানো যায় না? নতুন করে শুরু করা যায় আগে না? যদি কোনো ভুল হইয়া থাকে, এখন এই যে আপনি যে নতুন করে শুরু করবেন, আপনি এখন বলতেছেন যে আগে ওইটা ভুল ছিল এখনকারটা সঠিক। তাহলে এই যে সঠিকটা কে নির্ধারণ করবে? হ্যাঁ, এটা তো আমরা যারা এডুকেশন কেন হয়, মানুষ শিক্ষায় শিক্ষিত কেন হয়, এটা তো সব বোঝার জন্য, মানুষের নিজেদের এই যে ভালো আচ্ছা বোঝার জন্য। এখন তো প্রশ্ন আবার আসবে শিক্ষা জিনিসটা কি? আপনি বলতেছেন শিক্ষা আপনি যেটা পড়তেছেন, আপনার কাছে এটা শিক্ষা। আরেকজন যেটা আপনার উল্টাটা পড়তেছে তার কাছে সেটা শিক্ষা ভাই। তাই না? অ্যাবসোলিউটলি না, শিক্ষা বলতে তো কোনো কিছু না, এটা তো একটা কনসেপ্ট। তাই না? শুনেন, পৃথিবীতে এই এই যে আপনি দেন প্রথমে ওই আলোচনায় আবার ফিরে যাই। আপনি যে বলছেন বাসা থেকে বের হয়ে বাইরে যে কাজ করে নিশ্চিন্তে বাসায় ফেরাটা, এইটাই তো জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আমি বলে মনে করি। এই এই আপনার মনে করা ব্যাপারটা দিয়ে কি কিভাবে, পৃথিবী চলবে ভাই? আপনি মনে করেন। আপনি মনে না করেন, আমার এই আপনার মনে মনে করা করে দিয়ে পৃথিবী এই চলবে? ভাই আমি আপনি যদি মনে বলতেছেন হয় শিক্ষার কথা। বলতে দেন। এখন যে অ্যাটম বম তৈরি আমার করছে, সে তার তো শিক্ষা আছে তাই না? সেই বমটাকে যদি তৈরি করলো শিক্ষার মাধ্যমে, সেটা কি ভালো কাজে লাগাইতেছে না খারাপ কাজে লাগাইতেছে? সেটা সেটা তার তো শিক্ষা আছে, সেটা অ্যাটম বম তৈরি করলো তাই না? এখন যদি বলেন তো তার শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষিত হইতেছি, তার অ্যাটম বমের মাধ্যমে আমরা উন্নত হইতেছি, এটা কি হইতেছে? যে ওয়েপন গুলো তৈরি হইতেছে সেগুলো তো শিক্ষার মাধ্যমে হইতেছে, হইতেছে আরে কিনা? ভাই তো শিশুদের উপরে বোমা মেরে হ্যাঁ, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য তো শিশুদের উপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই না? আরে খারাপ কোথায় কিছু ব্যবস্থা হয়ে নেওয়া গেলে হচ্ছে? আপনি শিশুদের উপরে কেউ বোমা যদি মারতেছেন। খারাপ হয়, শুনেন, আরে কেউ যদি বেদুইন ভাই, খারাপ হয় তাকে তো ভালো করার চেষ্টা করাইতে হবে, আরে নাকি? ফার্স্ট ভালো যে আপনি ওয়ার্ল্ডের করবেন, সবগুলা কান্ট্রি সাপোর্ট করতেছে এই জেনোসাইড হ্যাঁ, কে, একদম প্রকাশ্যে যে সাপোর্ট করতেছে। গণহত্যাকে সমর্থন করতেছে আপনার সভ্যতার আপনি যে যাদেরকে একটু আগে যেসব কান্ট্রির নাম বলছেন তারা। আপনি বলতেছেন তাদেরকে ভালো করবেন। তো ভালো কিভাবে করবেন? তাদের কাছে এটা ভালো। আপনি যে ভালো বলতেছেন, ভালো তো একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট বা এটা তো কোনো ফিজিক্যাল কিছু মানে রিয়াল কোনো থিং না। এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আপনার কাছে একরকম, আমার কাছে একরকম। আপনার কাছে যেটা ভালো, আমার কাছে সেটা ভালো না। ওদের কাছে হ্যাঁ, আমি তো সেটাই শিশুদের দেখতেছি যে আমার কাছে তাদের লাইফস্টাইল এত ভালো মনে হয়, অথচ আপনারা কিভাবে বলতেছেন যে তাদের লাইফস্টাইল ভালো না? তারা তো অনেক ভালো আছে। আচ্ছা, এখন তাইলে বাংলাদেশ থেকে আপনার কাছে লক্ষ লক্ষ মানুষ ওইসব দেশে যাওয়ার জন্য পাগল হয়ে আরে আছে। খোদারে! আপনারা কি এগুলো দেখেন না? বাংলাদেশ থেকে লক্ষ মানুষ ওখানে যাওয়ার জন্য পাগল। এটাতে কি প্রমাণ হয়? একটা সময় তো হচ্ছে যে এই বিভিন্ন জায়গা থেকে মুসলিম কান্ট্রি গুলোতে মানুষ আসার জন্য পাগল হয়ে যেত। এখন এটা এতে করে কি এটা প্রমাণ হয় যে হ্যাঁ, ওরা তো ইসলাম ফেল আসলে করছে। সত্য? মুসলিম কান্ট্রিরা আরে তো ফেল খোদারে! করছে। আচ্ছা কথাটা আচ্ছা শুনেন। ভাই, আপনি বলেন যে যেহেতু অন্যান্য কান্ট্রিতে যাইতে চাইতেছে, সেগুলো বেশিরভাগ বিধর্মী কান্ট্রি, তার মানে সেগুলো উন্নত। তো নর্থ কোরিয়াও তো একটা বিধর্মী কান্ট্রি, তো ওই দেশে যাইতে চায় না কেন মানুষজন? না, ওখানকার তো শাসন ব্যবস্থা তো মনার্কি, এটা তো জানেন মনে হয়। কিম জং উন মনার্কি হলে যাওয়া তো যাবে না নাকি? না, ওখানে তো হিউম্যান রাইটস নেই। ও আরেকটা জিনিস, জীবনেরকে আবার হিউম্যান রাইটস মানে নেই। এই হিউম্যান যে রাইটস কে তৈরি করবে? হিউম্যান রাইটস কে কিম জং বাড়াবে? উন তো নিজের ভালোই মনে করতেছে ভাই। সে তো ভালোই করতেছে, দেশের ভালো করতেছে। তারা তো মানে এটা মনে এটা তাদের ইসরায়েল কাছে সবচেয়ে ভালো। দাঁড়ান ইসরায়েলি হিউম্যান রাইটস আছে, ইউএসএ তে একটু দাঁড়ান, হিউম্যান রাইটস আছে। একটু দাঁড়ান। এই যে আপনি বললেন যে নর্থ কোরিয়াতে হিউম্যান রাইটস নাই। তো তাদের কাছে তো সেটা হিউম্যান রাইটস। আপনার কাছে সেটা হিউম্যান রাইটস না। তাদের কাছে আপনি না, হচ্ছেন না, যে দে আর পিছিয়ে সাফারার। পড়া। আরে কেমনে এটা আমাদেরকে বুঝতে হবে। এটা এর জন্য আপনাকে বুঝতে মানে আমাদের আরে কথা ভাই বলা এটা আপনি উচিত। বুঝতেছেন। তারা তো এটা বুঝতে পারতো না রে ভাই। খোদারে আজব আজব কথাবার্তা ভাই। এই ধরনের মানে না, আজগুবি তারাও কথাবার্তাগুলো বুঝতে পারে, কিন্তু তারা তো বেরোতে পারতেছে না, তারা কি অত্যাচারিত। বেরোতেও পারতেছে না। তারা আপনি কিভাবে কোন মানদণ্ডে সেট করলেন যে তারা তাদের এটা খারাপ?
কোন মানদণ্ড সেট করছেন না ভাই? আমি বুঝতে পারতেছি না আপনি কেন অযথা তর্ক করতেছেন এই বিষয়টা নিয়ে, এটা আমি তো নাকি সবাই অযথা জানে। তর্ক করতেছি ভাই। আমি নাকি অযথা তর্ক করতেছি ভাই। তাহলে ওই যে কুরিয়ার মানুষরা কি আপনারা কোন এসে বলে কোন দিচ্ছে নাকি? মানদণ্ডে? আমি আমার যে জীবন যাপন করি আচ্ছা এই আপনি একটু মানদণ্ড আমার এটা থেকে বলেন। বলতেছি। শুনেন, আরে ভাই আপনি হচ্ছে যে পশ্চিমাদের ৫-৬টা গোলাম। তো আপনি তো সেই মানদণ্ডে জীবনযাপন করবেন ভাই। এখন কথাটা শুনেন। না এই যে ভালো জিনিসে পশ্চিমারা ভালো যে বললে গণহত্যা করে, গোলাম হয়ে যেতে হবে কেন? আরে আপনি গোলাম তো ভাই, সব কথাটা শুনেন। আপনি যে এই যে পশ্চিমারা যে গণহত্যা করে এটাকে আপনি সাপোর্ট করেন? গণহত্যা হলে কে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করবে না। না আপনি করেন কিনা সেটা বলেন। ওই যে আমেরিকার গণহত্যা, সাপোর্ট ইসরায়েলের করি না। গণহত্যা না সাপোর্ট আমি করেন না। আচ্ছা, আমি সাপোর্ট করি আচ্ছা। না। তাইলে আমাকে একটু এটা বলেন যে এই যে এরা যে পৃথিবীর বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসনের মাধ্যমে প্রত্যেকটা জায়গার সম্পদগুলোকে চুরি করে নিয়ে নিজেরা হচ্ছে যে অট্টালিকা তৈরি করছে। এটাকে আপনি সমর্থন করেন? হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, অতীতের ব্যাপারগুলোকে যতটা ভাই অতীতের ব্যাপার যে আপনি বাদ দেন। ভুলগুলো আপনাকে ছিল, যে প্রশ্ন যেটা করছে প্রবলেম ওটার ছিল উত্তর দেন। সেগুলো যাতে না আরে হয়। কাদের আপনাকে যে প্রশ্ন করছে ওটার উত্তর দেন। আরে সমর্থন ভাই করেন নাকি আপনি করেন না? বলেন শান্ত ভাই বলেন, এটা যেটা কি বলছে সমর্থন করেন? সেটার অ্যান্সারটা করেন। না বলেন ওটা তো সমর্থন খারাপ করেন? হয়েছে, আমি তো বললাম এটা তো অবশ্যই সমর্থন করি না আচ্ছা এগুলো। ঠিক আছে। পৃথিবীর কোন জায়গায় যদি তেলের খনি পাওয়া যায় বা স্বর্ণের খনি পাওয়া যায়, আপনার হ্যাঁ সভ্য আমেরিকা সেখানে গিয়ে সৈন্য পাঠাইয়া বা হচ্ছে যেমন কয়দিন আগে আমরা দেখলাম যে একটা খ্রিস্টান রাষ্ট্র ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রী তারা সরাসরি তার রাষ্ট্র থেকে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র থেকে গিয়া গ্রেপ্তার করে নিয়ে তারা এখনো বন্দী করে রাখছে। সেখানে তারা নিজেদের মতো করে পুতুল সরকার বানাইছে। গ্রেফতার না ভাই, কিডন্যাপ, পুরা কিডন্যাপ করে কিডন্যাপ নিয়ে করে। আসছে। হ্যাঁ এটা তো হ্যাঁ, তারা সমর্থন অ্যাচিভ করেন? করছে, এটা তো তারা অ্যাচিভ করছে এই এটা ক্ষমতাটা। সমর্থন করেন? এটা সমর্থন না করেন? এটা সমর্থন করি না, মানে কিন্তু এটা ক্ষমতা তারা অ্যাচিভ করলে অ্যাচিভ ঠিক করছে। হয়ে গেল নাকি? মানে এই শুনেন, ক্ষমতা ঠিক অ্যাচিভ হলো করলে না মানে তো। ঠিক হয়ে গেল ভাই। না ঠিক হয় নাই, এটা কেন আমি আমরা অন্য একটা দেশের আরো কিছু উদাহরণ দেই। আপনার এই সভ্য কান্ট্রি, আপনার এই সভ্য হ্যাঁ কান্ট্রি পৃথিবীতে যেখানে তাদের মতাদর্শের বাইরে কোন একটা মতাদর্শ থাকে, সেখানে তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠার নাম দিয়ে নিজেদের সৈন্য পাঠাইয়া সেখানে তারা মেসাকার করে। হত্যা, ধর্ষণ, তারপর লুটপাট এগুলা করে তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করে এবং তারা নিজেরা বলতেছে যে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা আরেকটা স্বাধীন রাষ্ট্রকে বলতেছে যে তোমরা পারমাণবিক বোমা বানাতে পারবে না। কারণ তোমরা বানালে আমরা তোমাদের উপর আক্রমণ করব। এই যে কাজগুলা এগুলোকে আপনি সমর্থন করেন? না এটা তো chaotic অবস্থা তৈরি হয়ে যাবে যদি সবাই যদি এই সবার পাওয়ার তো আর একরকম না, সবার চিন্তা ভাবনা না তাহলে ধ্যান এখন ধারণা আপনার পাওয়ার প্রত্যেকটা আরে কান্ট্রি। আমি আপনার থেকে বেশি পাওয়ারফুল হতে পারবো না। এটা আপনি কেন ডিসাইড করে দিলেন? হু আর ইউ? হু দ্য হেল আর ইউ? সেটা আপনার সামগ্রিক দিক বিবেচনা করে দেখতে হবে আপনি মানুষ কেমন কোন আপনার সামগ্রিক দিক দিয়ে আপনি আমারে বলতে পারেন যে আপনি মানে আমি আপনি পারদর্শী জাজ হতে পারবো না? করবেন, ওই জাজটা কি আমি জাজ করার করবো দায়িত্ব না, আপনার নাকি? এই জাজ জাজ করবেন। করার তাহলে ওই ক্ষমতা যারা অর্জন ওই করে। কান্ট্রি জাজ করবে, মানে আমেরিকা জাজ ফেরোজ করে ভাই দিবে কে পাওয়ারফুল হইতে পারবে পারবে না, ভারতের এটা আপনার কমন সেন্স 46 বলতেছে। বছর ফেরোজ ভাই শোনেন না, এতক্ষণ পর্যন্ত এই সবগুলো রিজেক্ট করলো কিন্তু বলে না এগুলা সে হ্যাঁ, সমর্থন কিন্তু তারা করতেছে সভ্য। না। হ্যাঁ? বুঝতে পারছেন? কেন সে মানে সমর্থন করতেছে না, কোন কারণে, রিজনিংটা কি যে সে একটু সমর্থন সেজাদ করলো ভাই না? একটু ভাই আমি স্টেপ বাই স্টেপ আসতেছি ভাই। আমি একটু অন্য কারণে তারে প্রশ্নগুলো করতেছি। তাহলে আচ্ছা গেল এটাও সে সমর্থন করে না। তারপর আসেন এই যে আপনার কথিত সভ্য আমেরিকা, তারা ইরাকে কি করছে তারা? বলল কি যে এখানে হচ্ছে যে অস্ত্র আছে। অস্ত্রের কথা বইলা তারা হচ্ছে যে একদম পুরা ভূমি মানে নারী শিশুদের উপরে বোমাবাজি কইরা মানে সমস্ত অবকাঠামোগত যত কিছু ছিল সবকিছুকে তারা ধূলিসাৎ করে দিয়ে এরপরে বলতেছে যে আমরা এখানে কোনো অস্ত্র পাই নাই, আমরা দুঃখিত। এইটাকে আপনি সমর্থন করেন? বেদিন ভাই? না অন্য কোনো দেশে যে এরকম আক্রমণ আমি কখনোই সমর্থন করি না। এগুলোকে আমি হেট করি ব্যক্তিগতভাবে। আচ্ছা আপনি যদি এটা হেড করেন তাহলে এখন আপনি আমার একটু আগে বলেন। আচ্ছা তেলজ ভাই এবং আপনি তো শুনছেন যে বাকি ভাইরাও যে উনি একটু আগে আমাদেরকে বলল যে সভ্য কি? সভ্য হচ্ছে যে আমেরিকা, হ্যাঁ? এখন আমি এই যে সভ্যতার কিছু উদাহরণ দিলাম ওনাকে। তো উনি আবার সেই উদাহরণগুলোর সাথে একমত না। মানে এই যে এটা কি মানে যে সায়েন্সটা একটু বুঝিয়ে দিবেন আমারে কেউ? মানে ওনার কথা হচ্ছে কি আপনার টাকা থাকলেই হবে। এখন কিভাবে পার করছেন সেটা সেটা আমি সাপোর্ট করি না, চুরি করছেন না ডাকাতি করছেন, কিন্তু টাকা থাকলেই হইলো। টাকা থাকলে হবে নাকি? ভাই তো এই যে টাকা হ্যাঁ, আপনার টাকা থাকলে। আপনারা যে কথা বলতেছেন মনে করেন যে আপনাদের যদি সমাজ ব্যবস্থা যদি ভালো না থাকে, আপনি তো এই কথা বললে তো শান্তি হবে। সকালবেলা যদি আপনি এখন যদি ইলেকট্রিসিটি চলে যায় তো হুম। আপনার তো গরম লাগা শুরু হবে, এটা কি অশান্তি ইসলামের শুরু তো দোষ? হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে এটা কি যাবে। তো ইসলামের দোষ? না তো এটা এটা কি? হচ্ছে তো এটা কি? জীবন যাপন এটা কি ভালো করা ইসলামের দোষ? উচিত। তো আরে বেদুন আমি ভাই এটা কি ইসলামের দোষ কিনা আমি সেটা বলতে বলেন। চাচ্ছি ওইসব দেশে 24 আরে ঘন্টা দুবাইতে তো কারেন্ট থাকে। ইলেকট্রিসিটি যায় না। মানে দুবাইতে মানে মনে 24 করেন ঘন্টা কারেন্ট থাকে, তার মানে হ্যাঁ আপনি 10 মিলিয়ন মানুষকে মার্ডার করা জায়েজ হয়ে গেছে। মানে এটা কি কোন দিক দিয়ে মিলাইতেছেন আমি বুঝলাম না। আল্লাহ
ভাই তারা তো ওই না, না, ওই না, না। ইলেকট্রিসিটিটা আসতেছে কোন জায়গা থেকে? আপনি মিডল ইস্টের অয়েল নিয়েই তো ইলেকট্রিসিটি তৈরি করতেছেন, সেই অয়েলও চুরি করা অয়েল। এখন ওই অয়েল নিয়ে আপনি বাহাদুরি দেখাইতেছেন যে ভাই ইলেকট্রিসিটির কথা। ওইসব এলাকার লোকজন যদি এডুকেটেড হইতো ভালো আবার বলে মানে যদি এডুকেটেড কোথায়? ও আবার মাই they are গড, not ও মাই educated. গড। That's মানে why আমেরিকা চলতেছে আপনার কিমি জ্ঞান দিয়ে, আপনার পিএইচডি করা লোকজন দিয়ে। আমেরিকান লোকজন কি শক্তিশালী লোক? আমেরিকার লোকজন কি কাজ কারবার করে? ওরা ওরা কি করে? আপনি মানে ওদের চলতেছে মেধা এই আছে, সাউথ এশিয়ান পিপল মেধা দিয়ে। আছে, আপনি আপনি কি মেধা বলতেছেন? আছে, আপনি কি তারা আমেরিকাতে থাকেন ভাই? রিয়ালিটিটাকে তাইলে ওই যে বেদুইনের যে মানে কথিত সভ্য যে সবগুলো রিজেক্ট করলো, ওই আমেরিকানরা আসে বেদুইনের ফ্যামিলির সব মেম্বার্সকে নিয়ে যাবে, কিডন্যাপ করবে, ধর্ষণ করবে, রেপ করবে। বেদুইনের তো ওইখানে ভালো তো, তাই না? ভাই আপনারা যে জাস্ট ভাই জগতে একবার, বসবাস করেন, আমি হ্যাঁ, আপনাকে আপনার একটা করবে ঘটনার এখানে, কথা বলি। সমস্যা কি? জাস্ট একবার ইমাজিন করেন, এটা আমেরিকা বাদে জায়গায় পৃথিবীর অন্য অস্ট্রেলিয়াতে কোন দেশ, কোন মুসলিম কান্ট্রি এই কাজটা করছে? একটা দেশের একটা প্রেসিডেন্টকে উদাহরণ কিডন্যাপ দিয়ে করে অন্য শোনেন জায়গায় বাবু। নিয়ে আসছে। ভাই আমি তো পুরো অবাক হয়ে যেতেছি ভাই, উনি বলতেছে কি এগুলো আসলে? আরে আজগুবি থেকে ভাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে কিডন্যাপ করে নিয়ে আসছে ট্রাম্প, এটা তো হচ্ছে সবার চোখের সামনে ঘটছে। ইসরায়েলে যে কয়দিন আগে কি হয়েছে আমি বলি, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদেরকে কুকুর দিয়ে রেপ করাইছে, জানেন এটা আপনারা? ভাই কুকুর কুকুর দিয়ে দিয়ে rape কামড়ায়, বৃদ্ধ মহিলা কামড়ায় কামড়ায় ছিটছে ভাই, কি অবস্থা! হ্যাঁ। ইরানের তো তো এখন সবগুলো ইউনিভার্সিটি, যেগুলো টপ ইউনিভার্সিটি সেগুলোতে বম্বিং করছে, এইগুলোর হ্যাঁ, পরও তার এখন টেররিস্ট আমাদের হিসেবে এই, খেতাব পাবে না। আর ওগুলা শান্ত জাস্টিফিকেশন ভাই, আমরা বাঙালিরা শান্ত দিই। ভাই, 1 to 1 কথা বললে একটু ভালো হতো না? মানে সবাই মিলে আচ্ছা, মানে ওয়ান টু একজনের, ওয়ানই কথা হচ্ছে, ওয়ান টু ওয়ানই কথা হচ্ছে। আপনি একটু আমার হ্যাঁ হ্যাঁ, এটা মানে বলেন সবাই তাহলে একসঙ্গে কথা বলেন না আর যে কি, সবাই মানে একসাথে বলবেন। আপনি তাহলে আমার প্রশ্ন উত্তর দেন, আপনি তাহলে আমার প্রশ্ন উত্তরটা দেন যে ধরেন আপনাকে 1 ঘন্টা আমি আপনার কারেন্ট সাথে দিল না। কথা বলতে আসছি, আপনি হ্যাঁ, আমাকে প্রশ্ন করেন, আপনাকে আমারও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনাকে একটু 1 বলবেন না? ঘন্টা কারেন্ট দিল না, শুনেন, আপনাকে 1 ঘন্টা কারেন্ট দিল না, এই কারণে কি আপনি মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করাটা বৈধ হয়ে যায়? না না, মিলিয়ন মিলিয়ন মানুষ কেন হত্যা করা বৈধ হয়ে যাবে তার জন্য? আপনার কখনোই না। সভ্যতার সাথে এগুলোই তো এটাই করছে। মিনিমাইজ করতে হবে। পৃথিবীতে এখনো অনিয়ম আচ্ছা, চলতেছে, তাইলে আপনি যাদেরকে এগুলোকে সভ্য দূর করতে বলতেছেন, হবে। আচ্ছা আপনি যাদেরকে সভ্য বলতেছেন, সভ্যতার মানদণ্ড কি? আমরা দেখতেছি আপনি যাদেরকে সভ্য বলতেছেন, তারা হচ্ছে যে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কোনো না কোনো জায়গায় আমরা দেখি এখন নারীদের উপরে বোম্বিং করতেছে, শিশুদের উপরে বোম্বিং করতেছে। তারা হচ্ছে যে অন্যান্য আরে দেশের ভাই ভিন্ন কোনো, আপনি, আমি ভাই একটু কথা বলি, এখন একটু বেদুন বলতে ভাই, দেন। আপনি তো আমার প্রশ্ন, আমি যখন কথা বলতে, আমি যখন আমি পয়েন্ট আপনার মেক করতে প্রশ্নের যাই, উত্তরটা দেই, আপনি একবার প্রশ্ন আমি করে আমি যখন ফেলছেন, প্রশ্ন শেষ করিনি তো, আমি কতবার যখন প্রশ্ন পয়েন্ট, করবেন আপনি? ভাই আপনাকে এভাবে করলে আপনাকে মিউট করবো, হ্যাঁ? আপনাকে আমি যখনই একটা পয়েন্ট মেক করতে যাই, আপনি মাঝখান থেকে এসে আমার ঢুকে দেন। আপনি যাদেরকে সভ্য বলতেছেন, তারা আমরা দেখি যে তারা পৃথিবীতে প্রতিটা মুহূর্তে তারা কোন একটা নারীর উপরে, শিশুদের উপরে, নিরীহ মানুষের উপরে বোম্বিং করতেছে, তাদের ভূমি দখল করতেছে। তারপর তারা আরো কি করতেছে দেখেন, তারা এই যে আপনি যেই বড়াই করতেছেন যে কারেন্ট এখন চলে যায়, গরম লাগবে, এটা ক্ষতিকর। এখন ওই যে আপনার কথিত সভ্য রাষ্ট্রগুলোতে তো মানে অনেক হচ্ছে যে উন্নত, সেখানে কারেন্ট চলে যায় না। অথচ এই কারেন্ট যেভাবে উৎপাদিত হয় বা বিদ্যুৎ যেভাবে উৎপাদিত হয়, যে তেল, তেলগুলো তারা চুরি করে নিয়ে আসে। কোথা থেকে চুরি করে নিয়ে আসে? বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে বা বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিয়ে এসে। চোর তারা, মোট কথা বলে তারা চোর। এই আপনার সভ্য রাষ্ট্রগুলা চোর, তারা সন্ত্রাসী, তারা বোমাবাজ, তারা হচ্ছে যে মানুষ হত্যাকারী, শিশু হত্যাকারী, গণহত্যাকারী। এই যে আপনি যাদেরকে সভ্য বলতেছেন আরকি, হ্যাঁ? এখন এত কিছুর পরেও আপনি তাদেরকে বলতেছেন সভ্য, তাহলে কোন মানদণ্ডে তাদেরকে আপনি সভ্য বলতেছেন? এইটা একটু আমাদেরকে বুঝায় দেন। অন্য কোনো কথা বলবেন না, শুধু এইটা বুঝাবেন। জি। আচ্ছা, আপনি বলতেছেন কোন মানদণ্ডে তারা সভ্য হুম, বলতেছেন, এটার আনসার করব কোন মানদণ্ডে? হুম, হুম, এই যে মানদণ্ডের বিচারে আপনি বলতেছেন তারা খুন করতেছে, হত্যা জখম করতেছে, ঠিক সেই একই মানদণ্ডের কারণে আবার হুম। দেখবেন ইউনিসেফ থেকে প্রচুর পরিমাণে বিশ্বের এত পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয় ওই মানদণ্ডের কারণে। ওটা কোনো আরে ধর্মীয় কারণে দেয়া হয় ত্রাণ না। সামগ্রী দেওয়া হয়েছে ভাই। আমরা তো দেখতেছি যে তারা ত্রাণ সামগ্রী পাঠাইয়া সেখানে মানুষদেরকে জড়ো করে সেখানে বোমিং করতেছে। ফিলিস্তিনে কি আপনি এগুলো চোখে দেখেন নাই? ভাই তারা, ফিলিস্তিনের, শুনেন, আরে আরে কথাটা এটা তো শুনেন। অন্যায় হচ্ছেই, তারা আমি তো বর্ডারে, জানি। আরে তাহলে আপনি অন্যায় হলে আবার কিভাবে আপনি বলতেছেন সেই মানদণ্ডে তারা ত্রাণ সামগ্রী দিচ্ছে ভাই? আজব কথাবার্তা। আরে ভাই, তো আপনি ওই তাহলে হিউম্যান তারা রাইটস হেল্প যদি করতেছেন। না থাকতো, ইউনিসেফ যদি হেল্প না করতো, তাহলে এগুলো তো না খেয়ে দুর্ভিক্ষে মরে ভূত হয়ে যেত। এই যে ইউনিসেফ না খেলে, আরে ইউনিসেফ হেল্প দুর্ভিক্ষে কোথায় মারা করতেছে ভাই? যাচ্ছে আমি না সেটা বুঝি না। হ্যাঁ? ভাই, দুর্ভিক্ষে মারা বলতে যাচ্ছে উনি কোথায়? বলতেছে নাকি 60,000, কি আজব, আপনি 70,000, 80,000 মানুষ এই মারা যে গেছে, ইউনিসেফ, সে রেড জায়গায় ক্রিসেন্ট, ত্রাণের কথা বলে এদেরকে শুট করা হইতেছে। আপনি সেই ত্রাণের কথার জন্য আপনি বলতেছেন যে তারা ত্রাণ দিতেছে, এটা কিন্তু ত্রাণ দিয়ে তাদেরকে গুলি করা হইতেছে, একদম মাথায় হেডশট করা হইতেছে, বাচ্চা মেয়েকে, বাচ্চা ছেলেকে সেই জায়গাতে। এখন সেটাকে রিয়েল এস্টেট, এটাকে এগুলো তো সমান ভাই করে দিয়ে রিয়েল পৃথিবীর, এস্টেটের শুনেন কথা বলা হইতেছে। শুনেন আমি বলি হ্যাঁ তেলজ ভাই, শুনেন, ঘটনাটা কি এই আমি যে বলি। খুন করার কথা আপনি, বলতেছেন,
ভাই বেদুইন ভাই শান্ত শুনেন, ভাই কথা বলতে দেন রে ভাই, একটু কথা আরে বলতে দেন। আপনি তো ভুল বলতেছেন, এটা সংশোধন করে দিব না ভাই। এই যে আপনি ত্রাণের কথা যে বললেন, আপনি আমার থেকে ৫০০ টাকা নিয়ে গেলেন। ৫০০ টাকা চুরি করে নিয়ে গিয়ে আপনি আমারে ১০ টাকা দিলেন ত্রাণ হিসেবে। চমৎকার ভাই। এটাই কি আপনার সভ্যতার নমুনা? আফ্রিকার দেশগুলোতে দেখেন তো ভাই, আফ্রিকার প্রত্যেকটা স্বর্ণের খনি এই যে চোরগুলা, এই যে সব এই যে আমেরিকা, এই যে পশ্চিমারা তারা দখল করে নিয়ে যায়। এরপরে আবার তারা আফ্রিকার হচ্ছে যে দরিদ্র করে আবার সেখানে আবার ত্রাণ পাঠায়। কত সুন্দর সিস্টেম রে ভাই! মানে আমি চুরি করতেছি, চুরি করে নিয়ে আবার হচ্ছে যাদের থেকে চুরি করতেছি তাদেরকে বলতেছি, ভাই তোরা তো সব চুরি করে নিয়ে আসছি। এখন তো না খায় মারা যাবি, তোদেরকে একটু দিলাম খা। কি চমৎকার ভাই! এটাই কি আপনার সভ্যতা ভাই? ভাই বলেন। আমরা তো এইবারেই তো দেখলাম, আমরা তো আমাদের এই জীবনে তো দেখলাম যে ইসরায়েল আর ফিলিস্তিনের এবারের যুদ্ধটা কিভাবে লাগলো। এটা তো আমরা নিজেরা দেখছি না কিভাবে যে লাগছে? কিভাবে এই লাগছে, ৭ই কিভাবে লাগছে বলেন তো? এই ৭ই অক্টোবরে আপনি যে বর্ণনাটা দিলেন সেই বর্ণনা তো সেম আরে কনসার্টের মধ্যে এই খোদা, আচ্ছা লোকজন ৭ ঢুকে। অক্টোবর ভাই, ইসরায়েল ফিলিস্তিনের ৭ যুদ্ধ কি অক্টোবরে শুরু হয়েছে এই জিনিসটা। ৭ ও, অক্টোবর আগে ২ দিন আগেও মানুষ মার্ডার হয়েছে ওয়েস্ট ব্যাংকে। সেটা কি করছে? সেটা কি ফিলিস্তিন আরে করছে ২ দিন না আগে কেন? ইসরায়েল আচ্ছা করছে? ৭ অক্টোবরে মানে আপনি চিন্তা করে দেখেন এদের মস্তিষ্ক কি পরিমাণে বিকৃত। এদের কাছে মুসলিমরা যখন প্রতিরোধ করতে গিয়ে যখন হচ্ছে যে আক্রমণ করতেছে, সেটা তাদের কাছে পয়েন্ট আউট হচ্ছে যে দেখেন তারা আক্রমণ করছে। অথচ এটা কনসার্টে একটা এই একটা নরমাল আরে বেদুইন কনসার্টের ভাই, ভিতরে ঢুকে আপনি কি বললেন? আরে খোদারে নরমাল আপনি ভাই এদের মস্তিষ্ক কি বিকৃত হয়ে গেছে? আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন? আপনি ভাই পুরো একটা ভাই শুনেন, ফিলিস্তিনিরা ভিতরে ঢুকছে। আরে ফিলিস্তিনের কার ভিতরে ঢুকছে? যে এই ভূমিটাতে ঢুকছে সেটা তো ফিলিস্তিনের ভূমি। আপনি দখল করে রাখছেন। প্রথম কথা হচ্ছে যে শুধু দখল করে না। দখল করে রাখছেন। প্রত্যেকদিন সেখানে আপনি হামলা করতেছেন এবং হামাস তো এটা ক্লিয়ারই করছে যে অলরেডি তারা ইসরায়েল আক্রমণের পরিকল্পনা নিছে, সেটা ঠেকানোর জন্য হচ্ছে যে হামাসকে সেখানে হামলাটা করছে। এবং ৬ অক্টোবর দেখেন ১৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। কি আপনি আপনার উপরে বোমাবাজি করবে, আপনি কি প্রতিরোধ করবেন না? এটাই আপনাদের সভ্যতা ভাই। এগুলো আপনাদেরকে সভ্যতা শিখেছে নাস্তিকরা? এটা আপনাদের সভ্যতা? যে নারীদেরকে আপনারা পুরো একটা গাজার যে স্ট্রিপটা আছে, আপনারা উন্মুক্ত কারাগার বানায় রাখছেন। আপনারা সেখান থেকে মানুষকে বেরোতে দিচ্ছেন না। হামাস ক্ষমতায় আসার পরে ইভেন আপনারা এমন আইন তৈরি করছেন যে ওই জায়গাতে কি ঢুকবে, কি ঢুকবে না সেটা আপনাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে। একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে। আপনারা সেখানে ত্রাণ পাঠাচ্ছেন না, খাবার পাঠাচ্ছেন না, আপনারা মেডিসিন পাঠাচ্ছেন না, কোনো কিছু পাঠাচ্ছেন না। ওই মানুষগুলোর এখানে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখছেন। আবার সেখানের উপর আপনি বোম্বিং করে প্রত্যেকদিন মানুষ মারতেছেন। সেখানে মানুষের কোনো মৌলিক অধিকার নাই। আর ওই মানুষগুলো যখন হচ্ছে আপনাদের বিরুদ্ধে এসে যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে, তখন আপনারা বলতেছেন তারা কেন আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করলো? এই ভাই এটা মনে তো করেন এটা তো আরে জানি ভাই, এইরকম তো চলতেছে কি জানেন? পৃথিবীতে, এটা তো অস্বীকার করার উপায় নাই। তাইলে আপনি যাদেরকে সভ্য বলতেছেন তারা তো করতেছে এগুলা। হ্যাঁ, এতে তাহলে ইহুদিরা সভ্য কিভাবে হলো তারা? মুসলমানদেরকে মারতেছে, আরে ইহুদিরা শুধু ইহুদির কথা মুসলমানদেরকে কেন মারতেছে। বলতেছেন আপনার? যে আমেরিকা কি শোনেন, করতেছে, খ্রিস্টানরা কি আমি করতেছে? একটা কথা বলি। তার কাছে কোন জিনিসটা চোখে পড়ছে? ওই ৭ অক্টোবরে ফিলিস্তিন ইসরায়েলের উপরে আক্রমণ করছে। কিন্তু ৭ অক্টোবরের আগে কি হইছে? এর আগে যে উন্মুক্ত কারাগারে বানাইয়া প্রত্যেকদিন বোম্বিং করে মানুষ মারতেছে, মৌলিক অধিকার হরণ করতেছে, এটা তার চোখে পড়ে নাই। মানে পুরো তারে এতক্ষণ ধরে যে দেখাচ্ছি, দেখেন তেলুস ভাই ভাই আপনি কি নিউজ টিউজ কিছু দেখেন বেদুইন ভাই? কি আরে হচ্ছে না হচ্ছে নিউজ আপনি দেখতে নিউজ হবে কেন? দেখেন? দিন ভাই নিউজ দেখতে হবে কেন? তারা যখন একটু আগে তাদের আমলনামাগুলো আমি খুলে একটা করে জিজ্ঞেস করতেছিলাম, সে তো নিজে বলছে এগুলোকে সমর্থন করে না। একটা স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে, ইউএসএ, ঠিক আছে, ১০০-র উপর দেশে আপনাকে হামলা চালাইছে, জাস্ট এটা বলে যে ওই জায়গায় টেররিস্ট আছে, এই জায়গায় টেররিস্ট আছে, এখনো পর্যন্ত বম্বিং করতেছে বিভিন্ন জায়গাতে। তারপর আপনি সেটাকে বলতেছেন না, একটা দেশ কি রাষ্ট্র কি এমনি যে কিছু হয়ে যেতে পারে? এটা কি আপনার রেপ করতেছে, মার্ডার করতেছে, ইয়ামেনের উপর বম্বিং করতেছে, সিরিয়ার উপর বম্বিং করছে, ইরাকের উপর বম্বিং করছে, সবগুলা মিডল ইস্টের কান্ট্রির উপর বম্বিং করছে। এখন আপনি সোমালিয়ার উপর অ্যাটাক করতেছে। তারপর হচ্ছে যে আপনার কয়দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠে নিয়ে আসছে, ইরানের উপর বম্বিং করতেছে, জাস্ট বিকজ বলতেছে ওই জায়গায় নাকি পারমাণবিক বোমা থাকার সম্ভাবনা আছে। তো নর্থ কোরিয়াতে তো বোম আছে, ওই জায়গায় অ্যাটাক করতেছে না কেন? মানে আপনার কমন সেন্স কি বলে যে ৭ অক্টোবরের কথা বলতেছেন? ৭ অক্টোবর আগে হাজার হাজার ফিলিস্তিনি মারতেছে, তার আগের দিনও মারছে, তার আগের দিনও মারছে। তো ওই দিন ভাই এই জিনিস তো দেখেন না থামানো ৭ দরকার রে অক্টোবর ভাই, এই জিনিস তো আরে মাঝখানে তো আরে কি ছড়িয়ে দিছে। থামাবেন? এগুলি আপনি নিজে আবার আজকে বলতেছেন থামবে যে কেমনে? আপনার মতো মানুষ যদি পৃথিবীতে থাকে, যেগুলো নামের মধ্যে যদি মুসলিম থাকে, তাহলে তো সমস্যা, বুঝেন নাই? তাহলে তো থামবে না, তাহলে তো বলবে না এটা তো কম হয়ে গেছে, আরো বেশি মার্ডার করা উচিত, তাই না? এই যে ভাই আপনার মতো টু মানুষরা স্টেট তো এইসব সলিউশন কথা বলে। মাইনা নিলে, টু স্টেট সলিউশন মাইনা নিলে এগুলো মানে ঝামেলা আপনার থাকবে না। সলিউশন মেনে নিবা, আপনার সলিউশন, আচ্ছা আপনার বাসায় আমার গিয়ে আমি সলিউশন বলতেছি না, আপনার টু অর্ধেক স্টেট বাসা আমার, অর্ধেক সলিউশন। বাসা আপনার। আমি কেন নেবো ভাই? আপনার বাসায় গিয়ে তো বললাম আমি, আরে ভাই কথা শোনেন নাকি, আপনার বাসায় গিয়ে আমি যদি বলি আপনার বাসার অর্ধেক আমার, অর্ধেক আপনার, নিবেন আপনি?
ভাই এখন ভারত যদি বলে যে এই বাংলাদেশ আমাদের, তাহলে আমরা কি মেনে তাহলে নিব? অর্ধেক দিয়ে দিতে হবে, কেন মেনে হ্যাঁ? নিবেন? তাহলে অর্ধেক দিয়ে দিতে হবে, তাহলে অর্ধেক দিয়ে দিতে হবে। ভারত যদি বলে বাংলাদেশ ওরা দেয়, দিয়ে দিতে হবে ভারতকে? এটা তো আমাদের মানে দেশ ভাই স্বাধীন আপনার কি হয়েছে। মাথায় কিছু, দাঁড়ান, এটা কি বাংলাদেশ দিয়ে দিতে হবে ভারতকে? বেদুইন, তো ভারত চাইলে কি আমরা দিব নাকি? সেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করছি। তাহলে এটা ফিলিস্তিন কি কেন সম্ভব দিবে? নাকি? ফিলিস্তিন কেন হ্যাঁ? দিবে? ফিলিস্তিন হ্যাঁ, তো কেন দিবে? স্বাধীন ভাই 50 বছর আগে তো এটা 2 স্টেটের ইয়ে আরে আসছিল। তখন কারা যদি করছে এটা? আপনি আমার উপরে, আচ্ছা ভারত যদি এখন আমার উপরে এসে চাপাই দেয় একটা যে আমাদেরকে নিয়ম, কি আলাদা করে দিয়ে গেছে? আমাদেরকে আলাদা করে দিয়ে গেছে কি? ব্রিটিশরাই আর তো করে আলাদা করে দিছে। দিয়ে গেছে। আরে খোদা রে ভাই, এই লোকটা যে অশিক্ষিত, মানে কমন সেন্স কোন জায়গায় গেছে দেখছেন আপনি? আরে আরে আপনি কমনওয়েলথ যে কোথায় গেছে? সলিউশন দিচ্ছেন, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোকে তো আলাদা করছে তো ওরাই, ওদের রাজ্য ছিল, ওদের আরে ক্ষমতা কারা ছিল। করছে এগুলো? কারা করছে এগুলো? তো আপনারা করছেন ভাই, আপনারা নিজে ডিবেট করছেন এগুলোকে। আপনি তার মানে ইতিহাস ওরা জানেন? যদি কালকে এসে ফিলিস্তিন রাষ্ট্র- জেনোসাইড চালায় ফিলিস্তিন সেটাকে কি আমার করছে? সাপোর্ট ভাই করতে হবে আপনারা- মানে নাকি? এইটা তো এমন না, আপনি তো পৃথিবীতে তো এইরকম নিয়মে চলে আসতেছে। তারপরেও যখন একটা দেশ কারা যখন করছে এরকম নিয়ম? স্বাধীনতার ভাই কারা করছে স্বাধীনতার এরকম নিয়ম? সুযোগ পায়, কারা করছে শান্তিতে এরকম থাকা নিয়ম? উচিত। কারা করছে এরকম নিয়ম? নিয়ম তো সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তো নিয়ম তৈরি হয় নাকি? আপনি আপনি আমার ভূমি দখল করে এরপরে আপনি আমারে বলতেছেন যে দুই ভাগ কইয়া অর্ধেকে আপনি নেন, অর্ধেকে আমি নেন, এটা আমি মেনে নিতে হবে। এটা আপনার কাছে সভ্যতা? আর ইসলামে আপনি আইসা বলতেছেন ইসলাম নাকি খারাপ? মানে এটা আপনার কাছে ভাই ভালো আর ইসলাম এই খারাপ? এই জিনিসগুলো তো বুঝতে চায় না বলেই তো আজকে ওখানে প্রবলেম। টেরোরিস্টরা আবার বলে আজকে দেশ চালায়। কি বুঝতে চাই না? হামাস আপনি চালাইলো না? টেররিস্ট কারা? হামাস ফিলিস্তিনি চালাচ্ছিল না? টেররিস্ট কারা? হামাসকে টেররিস্ট কারা? আবার বলতে টেররিস্ট কারা? টেররিস্ট কারা? টেররিস্টের সংজ্ঞা কি? হামাস টেরোরিস্ট হামাস একটা টেররিস্ট? সংগঠন। টেররিস্টের সংজ্ঞা কি? ইসরায়েল অবশ্যই আপনি ইসরায়েল কি? টেরোরিস্ট আচ্ছা Yes, কিভাবে সার্চ দিয়ে টেররিস্ট দেখেন। ভাই আচ্ছা। একটু বলেন, টেররিস্ট কেমনে আমি একটু শুনি। আচ্ছা দাঁড়ান না ভাই, আই প্লিজ। ডোন্ট নো, আপনি হামাসকে টেরোরিস্ট সংগঠনে হি বলেন। ডোন্ট নো, বাট সে এটা জানে হামাস হচ্ছে টেররিস্ট। আচ্ছা ইসরায়েল কি? হ্যাঁ, ইসরায়েল কি? ইসরায়েলের বাহিনীর কি ইসরায়েল আইডিয়া? এটা তো ইহুদিদের রাষ্ট্র, এটা আমি মনে করি। আচ্ছা ইহুদিদের রাষ্ট্র কেমনে হইলো আমাকে একটু বলেন তো ভাই, কোন নথিপদে আছে বা কিভাবে হইলো? দিনমি ভাই প্লিজ একটু, মানে ইসরায়েলের যে আইডিএফ আছে, হ্যাঁ এটা কি জঙ্গি না? এরা কি টেররিস্ট না? এদের টেরোরিস্ট কোথায় কোথায় পাইছেন আপনি? এটা দেখাতে পারবেন? প্রমাণ দেখাতে পারবেন? আমি মানে একটা নিউজ কোথায়? লিখলাম, নিউজের মধ্যে লেখা আছে। আমি একটা নিউজ না Please, না লিখছি, না, নিউজের মধ্যে লেখা আছে। please, ওটা তো সবাই একটা একটু please, সবাই আন্তর্জাতিক একটু গোয়েন্দা দেখেন। সংস্থা। আরে ওটা দাঁড়ান একটু আন্তর্জাতিক দাঁড়ান। গোয়েন্দা সংস্থা আইডিয়া। আচ্ছা দাঁড়ান, আচ্ছা টেররিস্ট কাকে বলে? টেররিস্ট হচ্ছে যারা কোনো একটা মতাদর্শকে মানে ইয়ে করার জন্য, এস্টাবলিশ করার জন্য জীবনের হ্যাঁ। বাজি রেখে অন্য মানুষের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারাই হচ্ছে টেররিস্ট। আচ্ছা আইডিএফ কি করতেছে? হুম, আইডিএফ কি করতেছে ফিলিস্তিনের উপরে? হ্যাঁ, ওই টেররিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তারা তো সংগ্রাম টিকে থাকতো ভাই। আচ্ছা আচ্ছা দাঁড়ান, তার এইরকম মানে বলেই তো তার মানে কি আপনি বলতে যাচ্ছেন, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে হামাস আইডিএফ এর উপরে এসে আক্রমণ করছে, আইডিএফ সেখানে প্রতিরোধ করতেছে নাকি? আরে ভাই পরের যুদ্ধটা কি লাগলো? যুদ্ধে পরে কাদের আপনাকে কাদের যেটা বিরুদ্ধে প্রশ্ন লাগলো? ছিল হামাসের দেন। বিরুদ্ধে না? ভাই, হিজবুল্লাহ, এই যে আরে লেবাননে এবারে আপনাকে হিজবুল্লাহ। প্রশ্ন যেটা সেটার উত্তর দেন। আপনার কথা অনুযায়ী কি যে হামাস আইডিএফ এর উপর আক্রমণ করছে আর আইডিএফ সেটাকে প্রতিরোধ করতেছে, এটাই আপনি বলতে চাচ্ছেন? আইডিএফ কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা না নাকি? আমি কি ভুল ভাই, বলতেছি নাকি? অশিক্ষিত নাকি এগুলো? না, হতে পারে। এটা হচ্ছে আমি ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইসরায়েল রাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েলের ডিফেন্স ফোর্স, রাইট। আচ্ছা, আরে ভাই, এখন আপনাদের সঙ্গে ভাই, কথা বলা আর নিজেকে আরে ঠিক বেদুইন, রাখা ইজ ভেরি টাফ। আরে বেদুইন আপনার ব্রেইন থাকলে না মনে থাকবে ভাই, কথাটা শুনেন। আপনি এখন আমারে বলেন একটু, মানে আপনি একটা সংজ্ঞা দিলেন যে কেউ যদি তার নিজের মতাদর্শকে এস্টাবলিশ করার জন্য কাউকে হত্যা করে তাহলে সেটা হচ্ছে টেররিস্ট, তাই তো? হ্যাঁ, তাহলে এখন নিয়ম নীতির তাহলে এখন তোয়াক্কা না করে। ইসরায়েল কি করতেছে? ইসরায়েল যে কাজটা করতেছে এটা কি টেররিস্ট হবে নাকি হবে না? ওরে ভাই, ভাই আমি তো জানি এই যে ফিলিস্তিনিরা মনে করেন যে মাথা গরম এদের। এরা কোনো জিনিস মেনে নিতে রাজি না। আরে শুনুন, আপনাকে প্রশ্ন যেটা সেটার উত্তর শান্তিতে দেন। থাকার জন্য, শুনুন, আরে কি একটা শান্তিতে রাষ্ট্রে থাকবেন? আজব কথাবার্তা। শান্তিতে থাকার জন্য আপনি কিছু ছেড়ে দিয়ে হলেও ভালো থাকতে শান্তি হবে। কাকে বলে? আমি- কেন ছেড়ে দিবেন আপনি? আমি আপনার গান্ডু বলি, নাকি? আমি যদি এই এখন আমাদের আপনাকে বলি, বাংলাদেশ কি কলকাতা তো হিসাব মতো আমাদের ভিতরে থাকার কথা আরে ছিল। খোদা রে, শান্তির আপনাকে জন্য আমরা প্রশ্ন আছি যেটা না? সেটার উত্তর দেন। শুনেন, আপনাকে প্রশ্ন যেটা উত্তর দেন। পাগলের মতো কথাবার্তা আপনি- বুঝে না খালি আচ্ছা তর্ক ঠিক আছে ভাই, করতেছে। ভাই আপনার কমন সেন্স কোন লেভেলে সেটা একটু মানুষ একটু দেখুক, নাহলে আপনারা অনেক আগে লাত্তি মেরে বের করতাম। আপনি আমাকে বলতেছেন যে হামাস হচ্ছে টেররিস্ট। কেন? কারণ হামাস মানে টেররিস্টের সংজ্ঞা কি যে কেউ যদি তার নিজের মতাদর্শকে এস্টাবলিশ করার জন্য মানে কাউকে মারে তাহলে সেটা টেররিস্ট। আপনাকে প্রশ্ন করছি ইসরায়েল কি করে? আপনি বনু কুরাইজার ওটা তো আমার ভুলটা ভাঙাইলেন না। আবার এখন মনে করে দেখেন, একবার বনু করে দিতে যাচ্ছে, একবার এসে যে ফিলিস্তিন আসতেছে,
আবার মনে না, করে ওটা দিতে শেষ যাচ্ছে না করে আপনি তো এখানে চলে আসছেন আপনি। আপনি এখানে আদ্দু ভাই, আপনি ওরে যখন টেররিস্টের সংজ্ঞা জিগাইলেন, উনি সংজ্ঞা দিলে এজেন্ডার, তাহলে তো হইলো তো না। ওনাকে তো আগে টেররিস্টের ডেফিনেশন ঠিক করতে হবে। ভাই ওই ডেফিনেশন উনি ঠিক না, আমি উনি সেই আসলে জানে না সংজ্ঞাটা। সংজ্ঞা তার দেওয়া জানলেও যেটা বলে ডেফিনেশন উনি নিজের বিরুদ্ধে যায়। ইসরায়েল চাইনিজ তাদের যে দখলদারিত্ব, গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য হাজার হাজার মানুষ মারতেছে, লেবাননে মারতেছে, ইসরায়েল তো ফিলিস্তিনে মারতেছে, তারপরে ভাই সিরিয়াকে দখল ইসরায়েল করতেছে, যদি চাইতো, সবগুলো ওই যে আবার কথা বল। 1947 সালে যখন যুদ্ধ হয়েছিল ছয়টা আরব দেশের সঙ্গে, তখন তো পুরা ফিলিস্তিনি দখল করে নিতে পারতো, নিছে? আরে আপনারা ভাই বুঝেন না কেন ভাই? এত সোজা। আচ্ছা কেমনে কেমনে আমি বুঝলাম না কেমনে ভাই। কেমনে বলতো? 1971 সালে তো ইন্ডিয়া চাইলে বাংলাদেশ দখল করে ফেলতো, করে নাই তো, বুঝলেন না? আপনার মাথায় কি ব্রেন কি তো দখল করে নিছে না আমাদের বাংলাদেশ, তো বাংলা তো ওই বাংলা কি তো দখল আমাদের করে ভিতরে থাকা উচিত ছিল। হ্যাঁ, খোদা, আল্লাহ এই কাদের সাথে কথা বলতেছে ভাই? শুনে শুনে, ইন্ডিয়া চাইলেই বাংলাদেশকে দখল করতে পারতো 1971 সালে, কিন্তু করেনি, এই কারণে ইন্ডিয়া ভালো, এই তো। না না, নাকি ভাই? দখল করবে কেন? একটা সুভরেন কান্ট্রি, একটা দেশ জন্ম নিচ্ছে, এটা তো আমাদের তাহলে সৌভাগ্য যে ফিলিস্তিনকে কেন আমাদের ওই দখল ধরনের, করা হচ্ছে? শোনেন, ফিলিস্তিনকে নেইবার কেন দখল কান্ট্রি, করা হচ্ছে? না না উত্তর দেন, নেইবার কান্ট্রি ফিলিস্তিনকে কেন ভালো দখল হলে করা হচ্ছে? আপনারাও ভাই ভালো থাকবেন। এই সহজ ফিলিস্তিনকে সহজ কেন দখল করা হচ্ছে? আরে কথাটা শুনেন। আচ্ছা আপনি আমাকে একটু বলেন ফিলিস্তিনকে কেন দখল করা হচ্ছে? ফিলিস্তিনিকে কোথায় দখল করে ফেলছে? তো আপনি কই কি ফিলিস্তিন দখল করে বলতেছেন নাই? দখল? ফিলিস্তিন দখল কি করে করা নাই? এগুলো তো হচ্ছে যুদ্ধ, ফিলিস্তিনের উপর? এগুলো যুদ্ধের ফলে তো, ওরা কি এগুলো যুদ্ধের ফলে তো ফিলিস্তিনকে হবে। নিয়ে ওরা আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি বলেন। টেররিস্টের যে সংজ্ঞাটা দিলেন, প্রথম কথা হচ্ছে আপনি টেররিস্টের যে সংজ্ঞাটা দিচ্ছেন, এই ডেফিনেশনটা কোথায় আছে? আপনি বলেন আমাকে টেররিস্টের সংজ্ঞাটা কি, তাহলে আমি বুঝতে পারবো। আমি কি বলবো? আপনি তো দিচ্ছেন না একটা ডেফিনেশন। আমি কি বলবো? Definition আপনি একটা দেন। ডেফিনেশন দিচ্ছেন না। আমি তো বই নিয়ে বসি নাই, আমি তো বইয়ের আপনি মানুষকে ডানে বামে টেররিস্ট ক্লেম করেন, আপনি ডেফিনেশন তাহলে কি জানেন না। আপনার মনে যা আসবে সেটাই আপনি বলে দিবেন? বিষয়টা এরকম। ফাইজলামি করার জায়গা। ফাউল। আমি মনে করেন আজকে একটা ডেফিনেশন লাগাইলাম যে হচ্ছে বেদুইন নামে যারাই হচ্ছে ইনসাইড জোনের লাইভে ঢোকে তারা হচ্ছে জারুস, মানে নেবেন আপনি? মানে নেবেন এটা ভাই। যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, দেন ইট উইল বি অলরাইট। তার মানে এটাই তো আপনি জিজ্ঞেস করতেছি। আপনি মানুষের পিড়াইয়া, মানে আপনি মানুষের উপরে জুলুম করে আপনার সে যে অন্যায় করে আপনি একটা জিনিস এস্টাবলিশ করে দিলে সেটা ভালো হয়ে যাবে। না, অন্যায় জুলুম তো ক্রাইম, এটা ক্রাইম করবেন কেন ভাই? ক্রাইম কিন্তু দেশের আপনি রাষ্ট্র ফিলিস্তিন ব্যবস্থা থেকে আপনাকে আপনি পানিশ করবে। ইসরায়েল কি করতেছে? ইসরায়েল কি করতেছে? ভাই ওখানে তো এই প্রবলেমটা তো আজকের না, এই প্রবলেম আরে তো যখন আগে সলভ করা যখন যায়। তার হোক না কেন, আমি বলতেছি যে মানে ইসরায়েল কি করতেছে, এটা কি ক্রাইম করতেছে না করতেছে না? ওই যে সিংহের পিছনে যে চুলকাই দিছে, সিংহ এখন আচ্ছা খবর আচ্ছা দেখাচ্ছে। শান্ত ভাই আমরা একটু আসি। আচ্ছা, এই প্রবলেমটা কবে ভাই? এই প্রবলেমটা কবে? 1947 সালে কি হয়েছিল? এক্স্যাক্টলি কি হয়েছিল? 1947 সালে কি হয়েছিল বলেন, হিস্ট্রিটা বলেন শুনি। আপনারা যদি এইরকম করতে থাকেন তাহলে তো ভাই একবার আদিকালে তো কেউ কে কার কোথায় আরে ছিল, খোদারে কোন আপনারে দেশে প্রশ্ন ছিল, করে উত্তর সেটা দেন। নিয়ে মানুষ 47 যুদ্ধ সালে কি করছে। হয়েছে? আপনি শর্টকাটে বলেন, আপনি আপনার ডিটেইল লাগবে না, শর্টকাটে বলেন। 47 কথা এই প্রবলেম অনেক আগের, এটা কি আমি বলছি না আপনি বলছেন ভাই? শুনেন, যেটাই হোক সলিউশনে আপনি যেখানে যাচ্ছেন সেখানে গেলে পরে আপনি চলে আসছেন কেন ওখান থেকে? এখন আপনি বলেন 47 সালে কি হয়েছে? যুদ্ধ কে শুরু করছে? যুদ্ধ ভালো না তাহলে কি করতে হবে? মার খাইতে হবে? তাহলে মার খাইতে হবে। দুই দেশ কোথায় এখানে? দুই দেশ কোথায়? ওখানে 1947 সালে কি হয়েছে এটা বলেন না আপনি। 1947 সালে কি হয়েছে? 47 সালে ওখানে ইহুদি ইসরায়েল নামে কোনো রাষ্ট্র দেশ ছিল যে দুই দেশের যুদ্ধ হবে? ফিলিস্তিনিদের উচিত হবে কোন জঙ্গি সংগঠনকে রাষ্ট্র ক্ষমতায় না বসে। ভাই আরে আপনার বাড়ির আমার দিয়ে দেন ভাই, আমি বুঝছি আপনি আপনার বাড়ির আমার লেগে দিনমি ভাই একটু থামুন। ফিলিস্তিনিদের উচিত কি হবে না হবে এটা ঠিক করার আপনি কে? না, মানে আমি ওই কেউ রাস্তায় না, যাওয়ার আমার দরকার নাই। মতামত আমরা বলবো। বলতেছি যে ওই সময় কি হয়েছে আমরা একটু সেটা বুঝি। এখন 1947 সালে চলে যাই আমরা। 1947 সালে কি হয়েছে শুরু করেন। ওই যে 6টা আরব, আমি জানি যে 6টা আরব কান্ট্রি নাকি ইসরায়েলকে অ্যাটাক করছিল। কেন? আই 1947 সালে ইসরায়েল নামে কোনো দেশ ছিল? ছিল না, তখনই তো মানে আলাদা করে দিয়েছে। ছিল কিনা সেটা তো আপনি জানেন না। 1947 সালে কি হয়েছে এটা তো আপনি অনেক জানেন, ভালো জানেন। আপনি তো বলছেন ওইখানকার কথা, এখন বলেন শুনি। ইসরায়েলের ভাই জন্ম বয়স হয়ে গেছে, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে, এগুলো এত মনে থাকে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনার বয়স হয়েছে। এখন খামারে এটা গেছেন, ওই আল্লাহ সেই কারণে ভুলে যাচ্ছেন ভাই। কোন কথা বয়স হচ্ছে? অনেক, খামারে গেছেন তো সেই কারণে ভুলে যাচ্ছেন হ্যাঁ। ভাই। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না যে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হবে। কি বলেন? বরং আপনার কথিত সভ্য ইংল্যান্ড তারা ফিলিস্তিনের আচ্ছা, আমরা তো ভুল বলতেছি ভাই, আপনি তো সঠিক বলতেছেন তাই না? আমরা ভুল বলতেছি এটা তো আপনি ধরতে পারছেন। আপনি বলতেছেন যে আমি জানি না, আবার আমরা যখন বলতেছি তখন আবার বলতেছি কি বলেন। তার মানে তো আপনি সঠিকটা জানেন, সেই সঠিকটা বলেন।
না, আপনারা যদি এগুলো মনে করে যুদ্ধ চালাতেই থাকেন, চলতে থাকুক। যার ক্ষমতা আছে আপনারা কি তারা মনে করে যদি টিকে যাবে। চালাচ্ছেন মানে আমি বুঝলাম না আপনারা যে সার্ভাইভাল অফ দ্য নারী শিশুদের ফিটেস্ট। উপরে বোমাবাজি করতেছেন কি মনে করে বোমাবাজি করতেছেন ওই যে আপনারা হামাস, কি কারা বোমাবাজি কা- করতেছেন? এর জন্য দায়ী হামাস। আমি মনে করি হামাস দায়ী? কিভাবে? হামাস কে? হামাস হামাস কারা? হচ্ছে একটা হামাস কারা? হামাস জঙ্গি কারা? সংগঠন, আচ্ছা জঙ্গি সংগঠন। এই তথ্য তারা কোথায় পাইছেন আপনি? কেমনে? এই তথ্যটা কোথায় পাইছেন? এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার জন্য বিশেষ কিছু জানতে হয় না। একটা স্পেসিফিক অথেন্টিক সোর্সটা বলেন আমাকে, যে এই সোর্স থেকে আমি পাইছি এবং এটা মেনে নিছি, এই কারণে এটা বলেন। যদি অবিশ্বাস করতে কষ্ট হয় তাহলে ভাই আমি প্রশ্নটা এটা ছিল না আমার অবিশ্বাস বা বিশ্বাসে তো কিছু আসা যায় না, আপনার বিশ্বাস অবিশ্বাসে কিছু আসা যায় না, আমার অবিশ্বাস বা বিশ্বাসে কিছু আসা যায় না। এখন কথা হচ্ছে আপনি একটা ক্লেম আর করছেন, আশেপাশের লোকজনের জন্য প্রাণ খুলে কথা বলতে পারি না, সত্যি কথা এই যে বলতেছি, দেখেন বুঝছেন? তা আপনি কথা বলতে পারেন, এটা তো আপনার সমস্যা ভাই, কারণ ওইটা দিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আপনি এখানে আরে আসছেন আপনি বলেন। যখনই চেষ্টা ভাই তারা আপনি যখনই প্রশ্ন করবেন সে বলবে ভাই বয়স হয়ে গেছে বুদ্ধি নেই বুদ্ধি আপনার এমনিতে নেই সেটা আমরা বুঝতেছি তারপর তার আশেপাশে মানুষ তারপরে বুদ্ধি তার আমার হচ্ছে আছে যে কিনা এটা আরে যারা আপনি শুনবে, দে উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আপনার আই বুদ্ধি অ্যাম। নাই তো ভাই বুদ্ধি থাকলে কি আপনি বলতেন যে হামাস টেররিস্ট আপনি বুদ্ধি থাকলে এটা বলতেন যে শিশুদের উপরে বুমিং করতেছে ইসরায়েল সেটা ভালো এটা বলতেন আমার আমার বুদ্ধি আছে বলেই আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা চালায় যেতে পারতেছি, ও শুধু এতটুকু রে hints মা। দিলাম। আচ্ছা, শুনেন আপনাকে একটু বলি আপনি একটু আমাদের একটু বলেন যে ইসরায়েল যে রাষ্ট্র এটা কিভাবে উৎপত্তি হলো এই রাষ্ট্রের বলেন তো একটু আপনি ঘটনাটা বলেন দেখি, আমি আপনার ভুলটা ধরাই আমি দেব। কেন বলবো এটা বলেন। আপনি দাবি করতেছেন যে ফিলিস্তিন নাকি মাইনে নিতে হবে কি মাইনে নেবে ফিলিস্তিন কি মাইনে নেবে ফিলিস্তিন তার কনটেক্সট গুলো আপনি যদি না জানেন তাহলে আপনি কেমনে দাবি করলেন যে ফিলিস্তিন মাইনে নিতে হবে এগুলা কি ভাই, মাইনে নিতে ফিলিস্তিন আপনি যে শান্ত মেরে জিজ্ঞেস করতেছেন ইসরায়েলের উৎপত্তি আপনি বলেন, আপনি বলতেছেন 1947 সালে ইসরায়েল ছিল। আপনি এটা ব্যাখ্যা করেন তো কেমনে ছিল ভাই 1947 সালে? 1947 এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই রকম সময় 6টা আরব কান্ট্রি আপনি ইসরায়েলকে 1947 অ্যাটাক আপনি মনে করছিল। এই কথাটা রিপিট করছেন 5 বার। আপনি বলতেছেন 1947 ছয়টা সালে আরব ইসরায়েল কান্ট্রি ইসরায়েল ঘটনা ইসরায়েল 47 সালে ইসরায়েল কই ছিল? ইসরায়েল ছিল তো, ইসরায়েল আর হলো ফিলিস্তিন দুইটা কই কান্ট্রি ছিল? আলাদা আপনার করে। কল্পনায় ছিল ভাই? ফিলিস্তিনও তো করে নাই। বুঝি নাই ইসরায়েল রাষ্ট্র আচ্ছা, কোথায় ছিল ভাই? 1945 সালে ইসরায়েল কোথায় ছিল এটা একটু বলেন তো ভাই। 47 বাদ 1946 সালে ইসরায়েল কোথায় ছিল এটা একটু বলেন। তাহলে ওই সময় কি যুদ্ধ হয় না? এগুলো কি সব ভুল জানলাম নাকি? হতে পারে। সেটা তো আমরা জানি না ভাই, আপনি দেখি এখানে আমি- বলতেছেন 1947 সালে কি জানি হয়েছিল, ঠিক না? এখন আমার প্রশ্ন আমি হচ্ছে এরকমই তো জানতাম। 1946 সালে ইসরায়েল নামে কোন রাষ্ট্র ছিল কিনা পৃথিবীর ম্যাপে, ওয়ার্ল্ড ম্যাপে এক্সিস্ট করতো কিনা? এটা যদি একটু- ভাই জন্মের পর থেকে ওখানে আমি প্রবলেম দেখে আসতেছি। আরে জন্মটা জন্মের কেমন পর হয়েছে থেকে। আপনার জন্ম তো 1947 সালে হয়েছে, আপনার জন্ম 1947 সালে না না হয়েছে, না এটা একটু বলেন। আমার না যখনই হোক না কেন, তারপর থেকে জন্মের পর থেকে দেখতেছি ওখানে জন্মটা তা কিভাবে আপনি কি হয়েছে? দেখতেছেন কি ফিলিস্তিন, দেখতেছেন না, ইসরায়েল। একটা মিনিট শান্ত ভাই, আপনি কি দেখতেছেন না, এটার সাথে কি মানে এটা কি দাঁড়ায় এটা? ভাই তাহলে ওই এলাকার মানুষজন কত বড় প্রবলেমেটিক যে তারা তাদের এই প্রবলেম গুলো সলভ করতে পারে না। আপনি বুঝছেন মানে অবস্থা? আমাদের মানে দেশেও আজকে এই অবস্থা দাঁড়ায় গেছে। ওই এলাকার কে মানুষ কারে মারে, প্রবলেমেটিক। কে কারে ধরে প্রবলেম চাকরি কারা করে। সলভ করতে পারতেছে না মানে আপনি বুমিং এটা তো করতেছেন আর ভালো না। প্রবলেম আমার সলভ মানুষের করতে হবে সচেতন নাকি হওয়া উচিত, জীবন সম্পর্কে মানে- জীবনের মূল্যটা বোঝা উচিত। মানে এখন জীবনের মূল্যটা কি করলে? জীবনের মূল্যটা সেটাকে বুঝা follow করা আপনি উচিত। মানুষের যাতে আচ্ছা শেষে একটু দাঁড়ান আচ্ছা বেদন ভাই বেঁচে থাকতে পারে মানে সুন্দরভাবে। কি করলে আচ্ছা ঠিক কি আছে, করলে ইসলামের বুমিং আরে কথাটা শুনেন আবার ইসলাম চলে আসছে দেখেন আরে ভাই আমি যাই কি করলে মানে মানে ফিলিস্তিনের মানুষ কি করলে আপনার এই বুমিংটা মানে জাস্টিফাই হয় মানে কি কোন কারণে এই বুমিংটা আমি আপনাদের কথা জাস্টিফাই শুনতেছিলাম, আমি বের হয়ে আবার আসতেছি। দেখেন সে কথা শুনতেছেন এখন মানে গুরুর ডাক পড়ছে, গুরু ডাক দিছে চলে আসো। দেখেন তোরে দিয়ে হইব না। দেখেন ওনার কয়েকটা অ্যান্সার আছে। এক নাম্বার হচ্ছে আপনি বলেন, অ্যানসার গুলো পরে দিচ্ছি, অ্যানসার গুলো পরে দিচ্ছি। আরেকটা আচ্ছা, বলেন, হচ্ছে বলেন, বয়স বলেন। হয়েছে, বলতেছে আপনি বলেন বয়স হয়েছে, আমি জানি না। তারপর হচ্ছে এরা তো ঠিকই করতেছে, আমার মনে হইতেছে, আমি দেখতেছি, এগুলাই তো ওনার অ্যান্সার। ওনাকে যখন একটা জিজ্ঞেস করবে জাম্প করবে, যখন একটা ভুলভাল কথা বলবে ধরলে পরে বলে জাম্প করে। আর এই জায়গা থেকে ওই জায়গা থেকে ইসলাম থেকে আল্লাহ, আল্লাহ থেকে ফিলিস্তিন, আমি- ফিলিস্তিন থেকে ইরান। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে নাস্তিকদের বিকৃত মস্তিষ্ক কি পরিমাণের আপনারা চিন্তা করে দেখেন যে তারা কিভাবে তারা হচ্ছে যে আহ শিশুদের উপরে বোমিং করাটা জাস্ট মানে এখানে জাস্টিফাই করতেছে। তারা কি এই ইতিহাসগুলো কখনো পড়ে দেখে নাই? কিচ্ছু পড়ে নাই সে। এই যে ইসরায়েল রাষ্ট্রের জন্ম কি হয়েছে জানে? তাদের কথিত সভ্য যে এই যে ইংল্যান্ড, তারা ফিলিস্তিনের ভূমিকে নিলামে তুলে ইহুদিরা তুলে দিছে। নিলামে তুলে। মানে আমার এই চিন্তা করে দেখেন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, এটাকে যদি আজকে ইন্ডিয়ান মানুষরা যদি নিলামে তুলে আপনারা সুযোগ মনে করেন মিয়ানমারকে দিয়ে দেয়, এটা যেরকম বিষয় এরকম বিষয় এই কাজটা হয়েছে।
সমস্ত শান্ত ভাই, বিরোধীদেরকে ওখানে শান্ত নিয়ে পুশ ভাই, করেছে। এখানে একটা বিষয় দেখেন, এখানে বিষয়টা দেখেন। একদল মানুষ যারা মনে করেন, এখানে আমরা মনে করেন হচ্ছে 5-6 জন আছে, ঠিক আছে? শান্ত ভাই আপনার বাড়ি আছে, শেরশার বাড়ি আছে, টেলস ভাইয়ের বাড়ি আছে, জায়েদ ভাইয়ের বাড়ি আছে, দিনমি ভাইয়ের বাড়ি আছে, লেমন ভাইয়ের বাড়ি আছে। এবং একজন মানুষ আছে যে মনে করে যে এই যে 6 জন মানুষ এরা প্রত্যেকেই আমাকে হত্যা করতে চায় এবং তাদেরকে হত্যা করে আমাকে বেঁচে থাকতে হবে। এরকম 2 জন মানুষকে নিয়ে আপনি যদি আমাদের 4 জন মানুষের মাঝখানে, বাড়ির মাঝখানে বসায় দেন, তাহলে বিষয়টা কেমন হবে? কি বলবো ভাই আমি বুঝি না। আপনি দেখেন, আহ, এই যে কিছুক্ষণ আগে একজন মূর্খ আসছে এসে বলতেছে ওই এলাকার মানুষ কতটা প্রবলেমেটিক। আরে ভাই, ইসরায়েলের বাচ্চাদের সাক্ষাৎকার অনলাইনে ভাসতেছে, তারা বলতেছে যে ওইখানকার ফিলিস্তিনি, আশেপাশের আরব, লেবানন, মিশর, যেখানে যত আরব আছে সবাইকে হত্যা করে ফেলতে হবে। হুম। এইরকম Even একটা তারা নার্সিস্টিক একটা শেষে কান্ট্রি ভাই, মানুষ যতদিন থাকবে। তারা জি ভাই বল। তারা কিভাবে জাস্টিফাই করে দেখেন শিশুদের উপরে বুমিং করাকে। তারা ওই যে বাইবেলের একটা আয়াত আছে না যে নারী শিশুদের সবাইকে, যে স্তন্যপায়ী শিশু, নারী সবাইকে মেরে ফেলতে হবে যুদ্ধের গণনা পুস্তক 13, শুধু সেটাও না, গাধাটারও Deuteronomy মেরে ফেলতে 13। হবে। গাধাগুলা কি দোষ করছে? গাধারও হ্যাঁ, মাইরা ফেলো। এবং শুধু পশু কুমারী নারীদেরকে পশু নিজেদের জন্য গাছপালা। বাঁচায় রেখে সবকিছু ধ্বংস করে ফেলতে হবে। এ- হ্যাঁ, এ- এবং এই এবং যে এবং যে এই যে মেয়েগুলা নন ইসরায়েলের, ভার্জিন তাদেরকেও মেরে ফেলো, শুধুমাত্র ভার্জিন বাচ্চাগুলাকে তোমার জন্য নিয়ে নাও। এই হচ্ছে হ্যাঁ, ওদের ব্যাখ্যা। এরপরে এই এই সেম আয়াতগুলাকে, বাইবেলের এই আয়াতগুলাকে তারা, যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বা যারা ছিল, তারা এটার উপরে ভিত্তি করিয়া তারা হচ্ছে যে ওই এটাকে মানে ফতুয়া দিচ্ছে আর কি। ভাই তো এখানে তো মানে এতক্ষণ ধরে মানে কি হাস্যকর অনেকগুলো বিষয় ঘটে গেল। কিছু নাস্তিক আইসা তারা আছে যে ইসরায়েলকে ডিফেন্ড করতেছিল আর কি ভাই। ওই কারণে আপনাকে ডাক দিলাম, আমরা তো অনেকক্ষণ ডিসকাস করলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তারা এসে চলে বলছে গেছে নাকি ইসরায়েল এখনো আছে? এখনো আছে ভাই, এখনো আছে। ইসরায়েল নাকি প্রতিরোধ আন্দোলন করতেছে, আর হামাস নাকি এসে যে মানে terrorist আচ্ছা, নাইস জোক। চমৎকার কে বলছে। এই দেখেন, কথাটা কে বলছে আসলে? এই যে দেখেন, এই যে বেদুইন নামে একটা এসে যে বিকৃত মস্তিষ্কের লোক আছে, এই লোকটাই বলতেছিল আর কি। না ঠিক আছে, আমরা না বলে হয়তো উনি জানেন না, তো আমরা শুনি ওনার কথাটা শুনি। মানে আমি ভাই, তো জানি উনি। মিনার ভাই, এটা একটা সাইকোপ্যাথ, এটার লগে কথা বলেন না শান্ত ভাই। না মিনার ভাই একটু আচ্ছা একটু দেখুক। ঠিক আছে, শুনি না, ঠিক মানে ওনার আর্গুমেন্ট ঠিক আছে। গুলো শুনি, মানে উনি এই ধরনের কথা কেন বলছেন, বা হ্যাঁ, বেদুইন ওনার একটু কোন। কথা বলেন, আচ্ছা, বলেন। থ্যাংক ইউ মিনার হ্যাঁ। ভাই, আপনি কথা বলার সুযোগ করে দিলেন। ভাই সেজন্য এই আপনাকে তোষামত অসংখ্য করার দরকার ধন্যবাদ। না, আপনি সরাসরি বলেন যে যে আপনি বললেন যে হামাস হচ্ছে যে জঙ্গি আর ইসরায়েল হচ্ছে যে ভালো, তাই তো? তুই কিভাবে ভালো সেটা একটু মিনার ভাইকে বুঝে দেন একটু। এই সংকটটা কিভাবে শুরু হয়েছে সে ব্যাপারে কি আপনার কি কোনো ধারণা আছে? ধরেন এই যে হামাস যে তৈরি হয়েছে, বা এরকম তো আরো গ্রুপ আছে সেখানে, এ ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? অথবা টেরোরিজমের যে কথাটা বলা হয়, এটা কিভাবে ওই অঞ্চলে শুরু হয়েছে ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? মানে কিভাবে সংকটটা শুরু হলো? বেদিন ভাই যদি একটু বলতেন। হ্যাঁ, যে ইসলামিক কান্ট্রি যেগুলো আছে তারা সবাই ওয়াইপ আউট করতে চায়, অন্যান্য যত ধর্মাবলম্বী আছে তাদেরকে ওয়াইপ আউট করতে চায়। এটা আচ্ছা নিয়েই আচ্ছা, বিরোধ। ওয়াইপ আউট করতে চায়, তাই তো? ওয়াইপ আউট করতে চাচ্ছে এই কারণে সমস্যা, তাই তো? আপনার কি এটাই? অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে বেদিন কোএক্সিস্টেন্স কে ভাই। বিলিভ করতে হয়, কোএক্সিস্টেন্স এ বিলিভ ও, করলে তাহলে অনেক কিছু ভেরি গুড, প্রবলেম ভেরি সলভ গুড, হয়। খুবই খুবই ভালো কথা। কোএক্সিস্টেন্সের কথা বলেন, খুব ভালো কথা। আচ্ছা, বেদুইন ভাই, আপনার কি ধারণা আছে আজ থেকে ঠিক 100 বা 120 বছর আগে ওই অঞ্চলে মানে কারা বাস করতো? মানে ইহুদি আর মুসলিমদের পার্সেন্টেজ কিরকম ছিল? মানে এটা কি আপনি জানেন? ধরেন 100-র একটু বেশি, ধরেন 1900 সালে মানে ওই অঞ্চলে আসলে মানে তখন ওই জায়গাটার নাম কি ছিল তা কি জানেন? মানে তখন ওইখানে জায়গাটার নাম কি ছিল? মানে পুরো ল্যান্ডটা, মানে আজকে যে ম্যাপে যে জায়গাটা ইসরায়েল লেখা দেখেন, ওই জায়গাটা আসলে নাম তখন কি ছিল ভাই, 1900 আপনি সালে? এভাবে যদি অতীতের দিকে যেতে থাকেন তাহলে তো আমি না বলতে না, পারি যে অতীত খুব ইসলাম না, আসার এটা আগে কেন তো যাচ্ছি, ইহুদিরা ওই এটা এরিয়াতে কেন ছিল। যাচ্ছি আপনি বুঝতে পারবেন ভাই। আমি খুব বেশি অতীতে যাব না, আমি 1000 বছর আগেও যাচ্ছি না, না। ওই রকম মানে অতীতে গেলে অনেক অতীতে যেতে হয় এখন তো তাহলে। না, অনেক মানে এই এখনকার যে সংকটটা চলতেছে এটার সূচনাটা বোঝার জন্য যে জায়গাটা যাওয়ার দরকার আমি আপনাকে সেখানে নিচ্ছি। আমি কোনো অপ্রাসঙ্গিক, ধরেন বহুকাল 5000 বছর আগে কি হয়েছে বা 3000 বছর আগে কি হয়েছে সেটা বলে তো লাভ নাই, তাই না? এখন যেটা চলতেছে এটা বোঝার জন্য আপনাকে আমি বলছি। আমি অপ্রাসঙ্গিক ভাবে অনেক বেশি অতীতে যাচ্ছি না। আর 100 বছর আগে এটা আসলে খুব বেশি অতীত না। মানে এই উত্তরটা যদি আপনি দেন অথবা না জানলে বলেন, আমি আপনাকে বলে দিব, কোনো সমস্যা নাই। এই উত্তরগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো এই সমস্যাটা কিভাবে, কেন, কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন ভাই? এই জন্য এটা বলা। আপনি যদি না জানা থেকে উত্তরটা আমাকে বলতে পারেন, আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা, ঠিক আপনি আছে? বলেন তাহলে, আপনি যেরকম 100 বছর আগের ঘটনা বলেন, তারপরে আমাকে একটু বলার তাহলে সুযোগ দিয়েন, হ্যাঁ? না, আপনাকে তো আমি সুযোগ দিচ্ছি। আপনি বলেন যে 100 বছর আগে ওইখানে কি ছিল? মানে ওই জায়গাটার নাম আসলে কি ছিল? মানে হ্যাঁ, আপনি ওই কোন জায়গায় কোন ব্যাপারটাকে পয়েন্ট আউট করতে চাচ্ছেন, আমি সেটা জানতে চাচ্ছি আরকি। ওই 100 মানে বছর আগে এই প্রেক্ষাপট। আসলে এখন এই যে আপনি বলতেছেন যে হামাস, টেরোরিজম যে প্রবলেম গুলো, হ্যাঁ? এই প্রবলেম হ্যাঁ, গুলো মানে আপনি বলতেছেন ইসরায়েল, আমি যেটা শুনলাম যে আপনি নাকি বলছেন ইসরায়েল নাকি প্রতিরোধ করতেছে। তো আসলে কেন এই জিনিসটা হইছে? মানে এটা বোঝার জন্য আমি আপনাকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? আপনি না, না, আমি একটু বলতেছি যে অগ্রসর হলে বুঝতে পারবেন। আমি যতটুকু জানি যে 1947 সালে বা 1946 সালে এরকম সময় ইসরায়েল নামের কান্ট্রিটা তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ঘোষণা করে। তখন 6টা আরব কান্ট্রি তাদের উপরে অ্যাটাক করে এবং যেখানে তারা পরাজিত ভেরি গুড, হয়। ভেরি গুড। এই তো খুব ভালো। এটা যে আপনি জানেন খুব ভালো কথা। আরব কান্ট্রি অ্যাটাক করছে। খুবই শুনে খুব খারাপ মনে হইতেছে। ঠিক আছে। এটা তো আপনি বলছেন এটা আর একটু আগে চলে যান তাহলে আপনার সুবিধা হবে। 1900 সালে মানে ওটা তো আপনি 1947 বলছেন। আর একটু আগে চলে যান তাহলে আরো ভালো হয়। আপনি কি জানেন 1900 সালে ওই জায়গাটার নাম কি ছিল? 1900 সালে? না, কি ছিল ওই জায়গাটার নাম? আচ্ছা। 1900 সালে জায়গাটার নাম ছিল প্যালেস্টাইন। হ্যাঁ? 1900 সালে জায়গাটার নাম ছিল পুরো জায়গাটা ছিল প্যালেস্টাইন এবং আরো পরে মানে 1900 সালে তো অটোমান এম্পায়ারের মধ্যে ছিল। আরো পরে মানে ১ম বিশ্বযুদ্ধ যখন শেষ হইছে ১৯১৮-১৯ সাল সে সময় যখন পরাজিত হয়ে গেছে অটোমানরা, তখন তো জায়গাটা ব্রিটিশদের দখলে চলে আসে, হ্যাঁ, তাই না? রাইট। তখনও জায়গাটা মানে ব্রিটিশরা দখল করার পরে তখন জায়গাটার নাম কি হয় সেটা কি আপনি জানেন? আমি যতটুকু জানি যে ব্রিটিশরাই তাদেরকে অনুমতি দিছিল যে ওখানে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করার জন্য। তারা হ্যাঁ। কিছু কিনে ওকে, নিছে। সেটা ঠিক আছে। বাট ব্রিটিশরা যখন জায়গাটার কন্ট্রোল নিল, তখন জায়গাটার নাম কি ছিল তা কি জানেন? না, আমার এখন মনে পড়তেছে না। আচ্ছা। ব্রিটিশরা যখন জায়গাটার দখল নিছে, তখনও হচ্ছে জায়গাটার নাম ছিল প্যালেস্টাইনই ছিল। তখনও জায়গাটার নাম প্যালেস্টাইন ছিল এবং সেখানে যে পাসপোর্ট ইস্যু হইতো, সেই পাসপোর্টের এখনো ছবি আছে। আমি চাইলে আপনাকে এখনই দেখাতে পারি যে প্যালেস্টাইন। সেই প্যালেস্টাইন নামে ব্রিটিশরা যখন জায়গাটার কন্ট্রোলে ছিল, তখনও প্যালেস্টাইন নামেই পাসপোর্ট ইস্যু হইতো। হ্যাঁ, এইবার আমি আসতেছি আপনাকে যেটা আমি বললাম একদম ফার্স্ট যখন বলছি, হ্যাঁ, যখন মানে আজ থেকে ১০০ বছর আগে এবং আপনি যদি দেখেন ১৮৯৫ সালে তখন হচ্ছে জেরুজালেমে কতজন ইহুদি বাস করত জানেন? মাত্র ২৮,০০০ ইহুদি বাস করত। আরো একটু পরে যদি আমরা যাই ১৯০৫ সালে সেখানে হঠাৎ করে ইহুদিদের সংখ্যাটা আরো একটু বেড়ে গেল। বেড়ে হলো ৩৫,০০০। হ্যাঁ, ৩৫,০০০ হয়ে গেল। এভাবে বছর বাড়তে থাকলো। এই জিনিসটা আমি কেন বলতেছি জানেন? আজ থেকে ১০০ বছর আগে যদি আপনি যান সেখানে ইহুদিদের পার্সেন্টেজ খুব কম ছিল। মাত্র 1% এর মতো ছিল। আজকে যে পুরো জায়গাটা আপনি দেখতেছেন সেখানে মাত্র 1% এর মতো ছিল এবং ১৮৮০ র দশকের আগে ১৮৮০ ৮০-৮১ এর আগে সেখানে যারা ইহুদি ছিল তারা সবাই ছিল আরবি ভাষী ইহুদি, আরব ইহুদি। তাদের সাথে মুসলিম এবং ওখানকার স্থানীয় যে মুসলিম এবং খ্রিস্টান তাদের ভাষাগত, কালচারগত কোনো পার্থক্য আসলে সেভাবে ছিল না। ভাষা একই ছিল। তারা সবাই আরবি ভাষায় কথা বলতো। তাদের পোশাক-আশাক, খাদ্যাভ্যাস একই রকম ছিল। তারা ছিল আরব ইহুদি। কিন্তু ১৮৮০ র দশকের সময় থেকে একটা পরিবর্তন হয়। সে সময় পগ্রম বলে একটা জিনিস হয়। আপনি পগ্রমের নাম শুনছেন? পগ্রম? না, হয়তো শুনি। শুনেন নাই। পগ্রম হইতেছে পূর্ব ইউরোপে ইহুদিদের উপরে এক ধরনের মানে হত্যাকাণ্ড শুরু হয়েছিল। তাদেরকে হইতেছে হত্যা করা হইতো, তাদেরকে নির্যাতন করা হইতো। আপনি গুগলে সার্চ করেন। আপনি হ্যাঁ, গুগলে যদি এটা জানি, সার্চ এটা করেন জানি। সবচাইতে পগ্রম সবচাইতে এটা হইতেছে আমার মতে সবচেয়ে ডিপ্রাইভড ধর্ম হচ্ছে জিউস আরকি। সব জায়গা থেকে। পগ্রম শব্দটা আসলে রাশিয়ান ভাষা থেকে আসছে। হ্যাঁ, এটার কথাটার অর্থ হইতেছে ধ্বংস করা বা ব্যাপকভাবে ধরেন একটা বিশৃঙ্খলা তৈরি করা। হ্যাঁ, এই নির্মূল জিনিসটাকে করে দেওয়া আরকি হ্যাঁ, এরকম। তো এই জিনিসটা কারা করতো জানেন? রাশিয়ায় যারা ছিল অর্থোডক্স রাশিয়ায় কিন্তু হচ্ছে মানে খ্রিস্টান ধর্মের কিন্তু কয়েকটা বিভাজন আছে। মানে বড় সেক্ট আছে। হ্যাঁ, মানে ওল্ড আপনি টেস্টামেন্ট হয়তো তারা অবাক ফলো হইতে করতো পারেন আরকি। যে এর মধ্যে আমি কেন খ্রিস্টানদের সেক্ট নিয়ে বলতেছি, তাই না? যে আপনি হয়তো বিরক্ত হইতে পারেন। কিন্তু এটা আসলে বোঝাটা জরুরি, ইতিহাসটা বোঝার জন্য। দেখেন বেদুইন ভাই, আমি কিন্তু আপনাকে পুরোপুরি জিনিস মানে শুধু আপনি একা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইতেছে যারা দর্শক মানে তারা যেন জিনিসটা বুঝতে পারে। আমি আসলে কাউকে কোনো অ্যাটাক করা, খোঁচা দেওয়া এরকম কোনো উদ্দেশ্য আমার নাই। হ্যাঁ, এবং অপ্রাসঙ্গিকভাবে তেনা পেঁচানোর ইচ্ছা নেই। আমি বিষয়গুলো বলতেছি যাতে
একটু ভালো করে বুঝতে পারে সবাই, এই জন্য। ঠিক আছে, একটু ধৈর্য ধরে শুনেন কেন আমি এটা বলতেছি। খ্রিস্টানদের বড় বড় কিছু সেক্ট আছে, আপনি হয়তো শুনছেন, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স, এই সেক্ট গুলোর নাম শুনছেন না? ক্যাথলিক, হ্যাঁ, প্রটেস্ট্যান্ট, ক্যাথলিকটাই অর্থোডক্স। হচ্ছে সবচেয়ে হিংস্র আর কি, ওল্ড টেস্টামেন্ট হ্যাঁ, ফলো করে। হ্যাঁ, ক্যাথলিক এবং অর্থোডক্সদের যে রিলিজিয়াস যে ডক্ট্রিন, সেটা অনুযায়ী ইহুদিরা হইতেছে মানে খুবই খারাপ, মানে তারা ইহুদিদেরকে খুব খারাপ মনে করে, তারা ইহুদিদেরকে অভিশপ্ত মনে করে। তারা বলে যে তাদের গডের হত্যাকারী হচ্ছে ইহুদিরা। এটা হচ্ছে অর্থোডক্স এবং ক্যাথলিক, তারা এইভাবে বিষয়টাকে দেখে। এখন আপনি দেখবেন ইতিহাস জুড়ে যখন ক্রুসেড হয়েছে, ক্রুসেডের কথা হয়তো আপনি শুনছেন, মুসলিমদেরকে মানে ক্যাথলিক ক্রুসেডটা ক্যাথলিকরা করতো, মুসলিমদের সাথে সাথে ইহুদিদেরকেও তারা মারতো ক্যাথলিকরা। আবার অর্থোডক্সরাও ইহুদিদের উপরে খুবই শত্রু ভাবাপন্ন ছিল, রাশিয়া এবং পূর্ব ইউরোপে অর্থোডক্সরা। তো ইউরোপে মূলত ইহুদিরা সবসময় খ্রিস্টানদের দ্বারা, মানে খ্রিস্টান বলতে আসলে ক্যাথলিক এবং অর্থোডক্স, তাদের দ্বারা সবসময় তারা নির্যাতিত হয়েছে। বিকজ অ্যান্টিসেমিটিজম এটা আসলে খ্রিস্টিয়ান ধর্ম, মানে অ্যান্টিসেমিটিজম ইজ এ খ্রিস্টিয়ান থিং। অ্যান্টিসেমিটিজম বলতে আপনি যেটা শুনেন সেটা হচ্ছে খ্রিস্টিয়ান থিং, এটা আসলে কোনো মুসলিম থিং না। যখন তারা এই ইয়াদের হাতে মার খেত ইউরোপে খ্রিস্টানদের, তখন তারা কোথায় আশ্রয় নিত জানেন? তারা আশ্রয় নিত বিভিন্ন মুসলিমদের বিভিন্ন কিংডম বা এম্পায়ার বা সালতানাত বা খিলাফত এর বিভিন্ন এরিয়াতে। আমার কথাগুলো আপনি ভেরিফাই করতে পারেন। যখন হইতেছে স্প্যানিশ ইনকুইজিশন হয়েছে, মানে স্পেনে তো একসময় মুসলিমদের কন্ট্রোলে ছিল, তাই না? স্পেন, স্পেনে কিন্তু মুসলিম ইহুদি সবাই থাকতো। পরে যখন তারা জিতলো, মানে একের পর এক রিকনকুইস্তা হলো, রিকনকুইস্টা মানে খ্রিস্টানরা যখন আস্তে না, আস্তে ওখান থেকে ইহুদিদের বিতাড়িত করা হয়েছে হ্যাঁ স্পেন হ্যাঁ, থেকে। এবং তখন মুসলিম সুলতানরা নর্থ আফ্রিকা থেকে, উত্তর আফ্রিকা থেকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরকেও বাঁচানোর জন্য জাহাজ পাঠাইতো। আপনি ভেরিফাই করেন, আমার কথাগুলো ভেরিফাই করে দেখবেন। এবং ইহুদিদের বর্তমানে যে তিনটা শ্রেণী, অ্যাশকেনাজি, সেফারদিক এবং মিজরাহি, এর মধ্যে সেফারদিক হচ্ছে তারা যারা হচ্ছে ওই যে স্পেনের যারা ছিল, সেখান থেকে নর্থ আফ্রিকায় গেছিল, তাদেরকে বলা হয় সেফারদিক। আর অ্যাশকেনাজি হচ্ছে ইউরোপে যারা ছিল, তাদেরকে অ্যাশকেনাজি ইহুদি বলা হয়। তো যাই হোক, তো মুসলিমদের বিভিন্ন ল্যান্ডে হচ্ছে ইহুদিরা আশ্রয় লাভ করতো। সো অ্যান্টিসেমিটিজম ওয়াজ নট এ মানে মুসলিম থিং, ইট ওয়াজ মানে পিওরলি এটা হইতেছে একটা ক্রিশ্চিয়ান থিং। এখন আপনি একটু অবাক হইতে পারেন যে এ কি বলতেছে। এখন তো আমরা দেখতেছি যে খ্রিস্টানরা ইহুদিদেরকে সব থেকে হেল্প করে, এবং আমরা যদি দেখি ইউএসএ বা এবং আপনি দেখবেন যে বিভিন্ন প্যাস্টররা হইতেছে তাদের পক্ষে বলতেছে যে তারা হচ্ছে চোজেন রেস, এই কথাগুলো বলে, তাই না? এখানে একটা মজার ব্যাপার আছে। এই মজার ব্যাপারটা হইতেছে যে খ্রিস্টানদের একটা দল আছে প্রোটেস্ট্যান্ট, প্রোটেস্ট্যান্টদের নাম শুনছেন না? প্রোটেস্ট্যান্ট যারা হচ্ছে হ্যাঁ, শুনছি। পোপতন্ত্রকে চ্যালেঞ্জ করে যারা হইতেছে ইউরোপে। প্রোটেস্ট্যান্ট আসলে একটা আমব্রেলা টার্ম, অনেকগুলো খ্রিস্টান সেক্টকে একত্রে প্রোটেস্ট্যান্ট বলা, যেমন ব্যাপটিস্ট, তারপরে এরা অ্যাংলিকান, হচ্ছে বিদ্রোহী আর কি, ওই যে ওল্ড টেস্টামেন্টকে লুথেরান। চেঞ্জ করার জন্য যারা ইয়ে করছে তারাই আর কি। আসলে চেঞ্জ তো করা না, মানে ব্যাখ্যার ভিন্নতা আর কি। মানে চেঞ্জ বলতে আমরা মুসলিম তো বিশ্বাস করি এটা অনেক আগেই চেঞ্জ হয়ে গেছে, তো তারা এটা বিশ্বাস ওই আর করে কি, না, আমি তাদের পার্সপেক্টিভ ইসলাম থেকে ধর্মে বলতেছি। যেমন মুতাজিলা সম্প্রদায় ওই রকম। হ্যাঁ, তো তাদের যাই হোক, আমি তাদের দৃষ্টি থেকেই বললাম আর কি। তো প্রোটেস্ট্যান্টরা হইতেছে, প্রোটেস্ট্যান্টরা আসলে খুবই ইহুদি বিদ্বেষী ছিল একটা সময়, কিন্তু প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা সময় চিন্তার পরিবর্তন আসা শুরু হলো, এবং বিশেষ করে 1820 থেকে 1840-এর দশকে একটা ঘটনা আমি একটু পর স্ক্রিন শেয়ার করে, আমি যে কথাগুলো বললাম আমি আপনাকে কিছু রেফারেন্সও দিব, চিন্তার কোনো কারণ নাই। এই যে আমি 1820 1840 বলতেছি, সেটা আমি এই রেফারেন্সটা আপনাকে ইনশাআল্লাহ দিব স্ক্রিন শেয়ার করে। তো সেই সময় তাদের ভিতরে এক ধরনের ব্যাখ্যাগত পরিবর্তন শুরু হলো। প্রোটেস্ট্যান্ট বিশেষ করে ব্রিটেনে এই জিনিসটা দিয়ে হলো, তারা বলা শুরু করলো যে আসলে সত্যি কথা বলতে ইহুদিরা আসলে ভালো, মানে ইহুদিরা আসলে খারাপ না, তারা ভালো। এবং জিসাস ক্রাইস্ট মানে যিশু খ্রিস্ট, তার হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় আগমনের শর্ত হইতেছে যে বনি ইসরায়েল মানে ইসরায়েলের 12টা গোত্রকে পবিত্র ভূমিতে রাখা। সেটা না করলে জিসাস ক্রাইস্ট আর আসবে না দ্বিতীয়বার। মানে তারা আসলে তাদের বাইবেলের যে শেষ বই বুক অফ রিভেলেশন, সেখান থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তারা এই ধরনের, এবং তারা হইতেছে আরো একটা জিনিস তারা এভাবেই করলো যে ওল্ড টেস্টামেন্টে যে ইহুদিদের ব্যাপারে যে ভালো কথাগুলো বলা হয়েছে, মানে সেটা তো এতকাল তারা ব্যাখ্যা করতো যে এগুলো আসলে রহিত হয়ে গেছে, এগুলো আসলে যিশু খ্রিস্টকে তারা মারতে চাইছে, তারা যিশু খ্রিস্টকে অবিশ্বাস করার কারণে অভিশপ্ত হয়ে গেছে, এটাই এ যাবৎকাল বিশ্বাস করতো। তারা ওইটাকে নতুন ভাবে ব্যাখ্যা করলো। তারা বললো না, যে তারা তো যিশুকে অবিশ্বাস করছে ঠিক আছে, বাট তাদের ব্যাপারে যে ভালো কথাগুলো ঈশ্বর বলছে যে তারা হইতেছে আমার বাছাই করা জাতি, এগুলো এখনো বিদ্যমান আছে, কাজে তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। এই ধরনের একটা চিন্তাধারা, এক ধরনের রিফর্মের মতো সেটাই হইলো। এবং এই জিনিসটা ইউএসএ এবং ইউকে তে
এই জিনিসটার খুব বিস্তার লাভ করলো এবং এদের একটা মুভমেন্ট তৈরি হয়েছিল, মিলেনিয়াল মুভমেন্ট, আরো বিভিন্নই আছে। তারা চাইতো যে প্যালেস্টাইনে হইতেছে যে ইহুদিদের সবাইকে নিয়ে যাইতে হবে, তা না হইলে আসলে আমাদের পরিত্রাণ আসবে না, আমাদের স্যালভেশন আসবে না। এই ধরনের চিন্তাধারা তাদের ভিতরে হয়েছে, গ্রো করছে। বিশেষ ইংরেজি ভাষী যারা খ্রিস্টান, বিশেষ করে ইভানজেলিকাল খ্রিস্টান, ভাই আপনি ইভানজেলিকাল। বলেন তো 1947 সালে যে স্বাধীনতা লাভ করছিল সেটার ঘটনাটা বলেন, তাহলে হ্যাঁ হ্যাঁ, মানে সেটাতে আমি ব্যাপারটা আসবো, ক্লিয়ার সেটা হবে। তো অবশ্যই আসবো। এইগুলা বলতেছি যাতে আপনি জিনিসগুলো বুঝতে পারেন। আমি আমি না সেটা না, নিয়ে বলতে ইহুদিরা খুবই আপনি এটা আগ্রহী। সংক্ষেপে বলতে 1947 পারতেন, সালের ইহুদিরা বিশ্বের বিভিন্ন স্বাধীনতা নিয়ে জায়গা আমি থেকে বলতে খুবই আগ্রহী। নিপীড়িত হয়ে তারা হ্যাঁ, ছিল আর কি। আসতেছি 47 স্বাধীনতা বোঝার জন্য আপনি জিনিসগুলো একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরেন। আর খুব বেশি 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 বড় করব না, আমি ধাপে ধাপে আগাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনেন। আহ, এই যে চিন্তাধারাটা হলো, কিন্তু সেই সময় প্যালেস্টাইন কাদের নিয়ন্ত্রণে ছিল? অটোম্যানদের, তাই না? তখন তো অটোম্যানদের নিয়ন্ত্রণে ছিল এবং প্যালেস্টাইনে কিন্তু খুব বেশি ইহুদি বাস করতো না। তখন কিন্তু প্যালেস্টাইনে 1% এরও কম ইহুদি বাস করতো, তাই না? তো এটা একটা অবাক কাণ্ড না যে প্যালেস্টাইন আসলে, আমরা তো এখন শুনি যে প্যালেস্টাইন হচ্ছে তাদের হোলি ল্যান্ড, তাই না? তো প্যালেস্টাইনে তো অনেক আগে থেকেই বেশি ইহুদি বাস করার কথা ছিল, কিন্তু তা কেন করে না? এটার পেছনে একটা রহস্য আছে। রহস্যটা হইতেছে, প্রথমত তাদেরকে সেখান থেকে তো বিতাড়িত করছে রোমানরা, তাই না? আপনি যদি দেখেন এটা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, তারা ওখান থেকেও বিতাড়িত ছিল। বিতাড়িত করছে রোমান, এবং সেটা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 500 বছর আগে, মানে ঠিক 70 খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস, সে হচ্ছে সেখানে মানে আক্রমণ করে ধ্বংস করে দেয়। এবং তারপর আরো সম্রাট হেড্রিয়ান, সে আরো বিভিন্নই আছে। তো মূলত 70 খ্রিস্টাব্দে তার সেখান থেকে বিতাড়নটা শুরু হয়। তো তখন হচ্ছে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে গেল। এবং ইহুদিদের ধর্মে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টের নাম হচ্ছে এক্সাইল বা নির্বাসন। সেটা কি জানেন? তারা বিশ্বাস করে যখন তারা খুব পাপে লিপ্ত হয়, তাওরাতের আইন থেকে বিচ্যুত হয়, তখন ঈশ্বর হইতেছে পরজাতির দ্বারা তাদেরকে শাস্তি দেন। পরজাতি তখন তাদের ভূখণ্ডে আক্রমণ করে এবং তাদেরকে বিতাড়িত করে দেয়। এবং তাদের বিশ্বাস অনুযায়ী সর্বশেষ এক্সাইল শুরু হয়েছে 70 খ্রিস্টাব্দে। এটাকে তারা বলে রোমান এক্সাইল। রোমান এক্সাইল হচ্ছে টাইটাস যখন আক্রমণ করে তাদেরকে বিতাড়িত করছে, সেটা হচ্ছে সর্বশেষ এক্সাইল। এটার সমাপ্তি ঘটবে শেষ যুগে, যখন ইহুদিদের কিং মেসায়া আসবে। কিং মেসায়া বা মাসিহ, সে হচ্ছে সারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটে থাকা ইহুদিদেরকে একত্র করে পবিত্র ভূমিতে নিয়ে যাবে এবং থার্ড টেম্পল নির্মাণ করবে। ইয়েস, থার্ড টেম্পল। এটা হইতেছে তাদের বিশ্বাস, যেটা হইতেছে মাইমোনাইডিস সহ আর অনেক রাবাই যে বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখছে। তো এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো এটাই তাদের আসলে, এই কারণে তারা কখনো খুব বেশি মাত্রায় সেখানে আসতো না। তারপরে তারা মাঝে মধ্যে আসতো শুধুমাত্র ওই ওয়েলিং ওয়ালে আইসা কিছু প্রার্থনা করতো, ওয়েলিং ওয়াল প্রার্থনা করে তারা চলে যেত। তাদের কনসেপ্ট এটা। খুব সামান্য পরিমাণ ইহুদি সেখানে বাস করতো, স্থানীয় যারা। তারা বাদে ওইখানে কেউ বসতি গাড়ে নেয়। আশপাশে বিভিন্ন অঞ্চলে বসতি গাড়ছে, কিন্তু প্যালেস্টাইনে বড় বসতি তারা গাড়ে নেয়। এইবার দেখেন, এইবার আসতেছে, আবার ফিরে যাই। খ্রিস্টানদের মধ্যে যে 1820-1840-এ যে চিন্তাধারাটা চেঞ্জ হয়েছে, তারা তখন বলা শুরু করলো ইহুদিদেরকে প্যালেস্টাইনে একত্র করতে হবে, কিন্তু সেখানে তো অটোমানরা, তাই না? এবার দেখেন ইহুদিদের ভিতরে একটা ব্যাপার, ইউরোপে যে ইহুদি যারা ছিল তারা কিন্তু আস্তে আস্তে ধর্মটা থেকে দূরে সরে গেছিল। তারা অনেকটা নাস্তিক টাইপের হয়ে গেছিল। আর কেউ কেউ হইতেছে মানে নামে ইহুদি ছিল, মানে ইহুদিদের যে এই যে ধারণা আছে না যে মেসায়া তাদেরকে এসে শেষ যুগে নিয়ে যাবে, এগুলা তারা আসলে কেয়ার করতো না। ইহুদিদের মধ্যে মানে ইউরোপে যে ইহুদিরা ছিল তারা খুবই সেকুলার ধরনের ছিল, মানে আপনাদের মতো ছিল সহজ কথায়। তারা আসলে ধর্মকে খুব একটা কেয়ার করতো না। জাস্ট তারা বলতো আমাদের পূর্বপুরুষে ইহুদি ছিল, জাস্ট এই, আর কিছু না। তো তারা একটা জিনিস দেখলো যে ধর্মীয় কারণে খ্রিস্টানরা তাদের উপর প্রচন্ড রকমের অত্যাচার করে। তো তখন তাদের ভিতরে আস্তে আস্তে এক ধরনের চিন্তাধারা তৈরি হলো, জায়নিজমের চিন্তাধারা। যে তখন মানে সেটা কিন্তু ধর্মীয় চিন্তা ছিল না। তারা এভাবে বলতো যে ব্রিটিশদের মানে ইংলিশদের জন্য আছে ইংল্যান্ড, ফ্রেঞ্চদের জন্য আছে ফ্রান্স, আমাদের ইহুদিদের এরকম একটা রিপাবলিক থাকতে হবে, এই ধরনের চিন্তাধারা। এবং থিওডর হার্টজেল, তারপরে হাইম ওয়াইজম্যান, মানে যারা হইতেছে জায়নিজমের প্রথম যারা ছিল, মানে চিন্তা গুরু যারা ছিল, তারা সব এরকম সেকুলার চিন্তাধারা যে আমাদের একটা ল্যান্ড লাগবে যেখানে, তা না হলে আমাদেরকে এরা শেষ করে ফেলবে। এই চিন্তাধারা থেকে জায়নিজমটা আসছে। এবং তারা প্যালেস্টাইনকে এই জন্য বাছাই করছে যে যেহেতু তাদের একটা কালচারাল হিস্টোরিক্যাল একটা জগৎ, এবং তারা কিন্তু আফ্রিকার কিছু দেশও চিন্তা করছে যে এইখানেও হইতে পারে, যেখানে ফাঁকা ল্যান্ড আছে এখানেও আমাদের একটা দেশ হইতে পারে। আপনি যদি দেখেন প্রথম দিককার জায়নিস্ট নেতারা কিন্তু শেষ পর্যন্ত তারা প্যালেস্টাইনে করছে, কারণ হইতেছে খ্রিস্টানরা এটা সাপোর্ট করতেছে। খ্রিস্টানরা কারা? ওই যে ইভানজেলিক্যাল খ্রিস্টান, তারা সাপোর্ট করে এবং তারাও ইহুদিদেরকে করতো যে তোমাদের যাওয়া উচিত ওইখানে। তো
দুই দলের ইন্টারেস্ট এখানে আসলে মিলে গেছে। এখানে ইন্টারেস্টটা বাধা হয়ে কারা আছে? অটোমানরা বাধা হয়ে আছে, কারণ তারা তো সেখানকার মালিক। তো প্রথম দিককার জায়নিস্ট নেতারা তারা প্রস্তাব দেওয়া শুরু করলো। তারা কিন্তু ধনী ছিল, ইউরোপে কিন্তু ধনী অনেক ইহুদি ছিল। তারা সুলতান আব্দুল হামিদের কাছে প্রস্তাব দিয়েছে যে আপনি এটা বিক্রি করে দেন, আমরা আপনার এই ইউরোপিয়ানদের কাছে যত ঋণ আছে আমরা শোধ করে দিব। তো সুলতান আব্দুল হামিদ বলছে যে দেখো, এটা তো আমার পক্ষে বিক্রি করা সম্ভব না, কারণ এটা তো পবিত্র ভূমি, এটা তো বেচা কেনার তো কোনো জিনিস না, এটা তো আমি এটা করতে পারি না। তিনি এটা অপোজ করছেন। তো যাই হোক, তো তারা 1880 দশক থেকে আস্তে আস্তে প্যালেস্টাইনে আসা শুরু করছে। মানে ওসমানীদের স্বাভাবিকভাবে যে ইমিগ্রেশন সেটা তারা শুরু করছে। তো তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি, তারা আসছে, কারণ তারা নিয়ম অনুযায়ী আসছে, সেটাই উসমানিয়া তাদের কোনো বাধা দেয় নাই। এখানে 1880 দশক যখন প্রোগ্রাম শুরু হয়েছে পূর্ব ইউরোপে, তখন মানে ইহুদিদের একটা ঢল শুরু হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ইহুদিদের আইন অনুসারে খুব বেশি মাত্রায় প্যালেস্টাইনে যাওয়াটা কিন্তু হারাম। 3 ওথস বলে একটা বিষয় আছে, কিন্তু ইউরোপিয়ান ইহুদিরা দে gave a damn to their religion। তারা আসলে তাদের ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাইতো না, তাদের দরকার ছিল যে আমরা একটা ল্যান্ডে যাবো, ব্যাস এটি। তো এইভাবে তারা প্যালেস্টাইন আসা শুরু করলো, এবং হিব্রু ভাষায় এই প্রক্রিয়াটাকে বলা হয় আলিয়া। আপনি গুগলে সার্চ করে দেখবেন, ফার্স্ট আলিয়া, সেকেন্ড আলিয়া, থার্ড আলিয়া। তার আগ পর্যন্ত জায়গাটা পুরোপুরি আরব ল্যান্ড ছিল। এইভাবে তারা আসা শুরু করলো প্রথম দিকে। এইভাবে দেখেন আস্তে আস্তে ওই জায়গা থেকে বাড়া শুরু করলো। সো যারা আসা শুরু করলো, এবং পৃথিবীর কিন্তু ইহুদিদের 80% হইতেছে ইউরোপিয়ান ইহুদি, শ্বেতাঙ্গ ইহুদি। হ্যাঁ, মানে আপনি দেখবেন, এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখবেন যে পৃথিবীর মানে ম্যাক্সিমাম ইহুদি হইতেছে ইউরোপিয়ান ইহুদি। তো যাই হোক, এভাবে যখন আসা শুরু হলো, এইভাবে ইহুদিদের একটা বসতি স্থাপন করা শুরু হলো, এবং আস্তে আস্তে কিছু প্রবলেম দেখা দিল। তারা প্রবলেমটা দেখা দিল কখন? যখন প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল অটোমানরা, তখন ওই জায়গাটা দখল পেল ব্রিটিশরা। এইবার কি হলো? ব্রিটিশরা আরো আহ্বান জানানো শুরু করলো, আসো তোমরা এবার দলে দলে আসো। এবার তারা প্রচন্ড আকারে 1920-এর দশক থেকে প্রচন্ড আকারে তাদের বসতি স্থাপন বাড়তে লাগলো ইউরোপ থেকে। ইউরোপের বিভিন্ন দেশ, যেমন হইতেছে রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, হাঙ্গেরি, হ্যাঁ, জার্মানি, বিভিন্ন ইউরোপের দেশ থেকে ইহুদিদের আসলে আসা শুরু হলো। এবং স্থানীয় কারা ছিল সেটা কিন্তু ফাঁকা ল্যান্ড ছিল না, সেখানে বাস করতো কারা? আরবরা। আরবদের মধ্যে প্রায় অলমোস্ট 90%ই মুসলিম ছিল, আরো অনেক খ্রিস্টান ছিল, আরো খুব অল্প পরিমাণ আরব ইহুদি স্থানীয় ছিল। তো এদের ভাই ভিতরে এখানে কিন্তু একটু সংযোজন করি, ওই জায়গাগুলোতে আপনি যেভাবে বলতেছেন অনেকটা অনুর্বর ছিল ওইসব না, এইটা ওইসব হচ্ছে জায়গার তুলনায়। একেবারে ভুল কথা বেদুইন ভাই। এটা একটা জায়নিস্ট প্রোপাগান্ডা, একদম প্রমাণ আছে, ডকুমেন্টেড প্রমাণ আছে। জায়গাটা অত্যন্ত উর্বর ছিল। প্যালেস্টাইন আসলে মরুভূমির দেশ না, প্যালেস্টাইন আসলে উর্বর ভূমি। আচ্ছা ঠিক আছে, সেখানে আপনি কন্টিনিউ করেন একটু অলিভ একটু থেকে একটু। শুরু করে অনেক আসলে ফসল ফলে, একদম ছবি ভিডিও এর সহকারে আছে। তখন আসলে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছিল। প্যালেস্টাইন আসলে খুব, এবং আমি ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পেপে থেকে শুরু করে আর অনেক ইতিহাসবিদদের বই থেকে আপনাকে দেখাইতে পারবো যে প্যালেস্টাইন আসলে খুবই উর্বর ভূমি ছিল, এবং সেইখানে আসলে অনেক ফসল ফলতো। হ্যাঁ, 10 মিথস অ্যাবাউট ইসরায়েল নামে একটা বইয়ের ভিতরে ব্যাপারে খুব সুন্দর আলোচনা আছে, আপনি যে জিনিসটা বলছেন, ইলান পেপের লিখিত বই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এইভাবে হচ্ছে ইউরোপ থেকে প্রচুর পরিমাণে ইহুদিদের আসা শুরু হইলো। তো ব্যাপার হইতেছে, স্থানীয়রা এবার খুব অসন্তুষ্ট হইলো, স্থানীয় আরবরা। তারা বয়স করে আমাদের ভূমিতে এরকম বিদেশ থেকে মানুষজন আসতেছে, কিন্তু ব্রিটিশরা হইতেছে, তারা হইতেছে ধর্মীয় কারণে তো ইনফ্লুয়েন্স ছিল, তারা পলিটিক্যাল কারণে বিষয়টাকে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? কারণ আরবদের ওই ভূমির ভিতরে যদি প্রচুর ইউরোপীয় চিন্তাধারা, মানে ইহুদিরা তারা কিন্তু ছিল ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত, মানে ব্রিটিশরা যেভাবে চিন্তা, মানে ইউরোপীয়রা যেভাবে চিন্তা করে ইহুদিরা সেভাবে চিন্তা করে। কাজেই তারা চিন্তা করছে এরা এখানে যদি তাদেরকে আমরা তাদের একটা ইয়া বানাইতে পারি, স্টেট বানাইতে পারি, এটা আমাদের জন্য একটা বাফার জোন হিসেবে কাজ করবে, কারণ আশপাশে সব হচ্ছে আরব। মানে ব্রিটিশরা এভাবে চিন্তা করতো। ব্রিটিশরা ধর্মীয় ভাবে ইনফ্লুয়েন্স ছিল, কারণ তারা হইতেছে এই ইভাঞ্জেলিক্যাল ওই ইয়াটাকে তারা বিশ্বাস করতো, এই যে ইহুদিদেরকে ওইখানে নিয়ে আসলে তাদের এই রিডিমশনের জন্য সেটা সহায়ক হবে, এটা তারা বিশ্বাস করতো। মানে উভয়ভাবে, এই কারণে ব্রিটিশরা সাপোর্ট করতো যে বেশি করে ইহুদি আসুক। তো এইভাবে আসা শুরু হলো, এবং স্থানীয়দের মধ্যে প্রচন্ড অসন্তোষ দেখা দিল, এবং স্থানীয়রা যাতে কোনো সমস্যা না করতে পারে এই কারণে ব্রিটিশরা কি করলো, ইহুদিদেরকে অস্ত্র দিয়ে তারা সজ্জিত করলো, এবং ইহুদিরা বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি করলো। একটা গ্রুপের নাম হচ্ছে হাগানা। আপনি আমার বক্তব্য তো রেকর্ড হইতেছে, আপনি এগুলো ভেরিফাই করে দেখবেন। একটা গ্রুপের নাম হইতেছে হাগানা, একটা গ্রুপের নাম হইতেছে হাগানা ভেঙে পড়েছে ইরগুন, তারপর হচ্ছে স্টার্ন গ্যাং, এরকম কিছু গ্রুপ। এরা কি জানেন? এরা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ, ইহুদি সন্ত্রাসী গ্রুপ। তারা ইয়া করতো যে
হ্যাঁ, হাগানা প্রথমে দাবি করতো যে আমরা হইতেছে নিরাপত্তার জন্য স্থানীয়রা যাতে কোনো ইয়া না করে সেই জন্য আমরা এটা ইয়া করছি, কিন্তু আস্তে আস্তে এটা আসলে টেরোরিজমের দিকে চলে গেছিল। তারা হইতেছে বিভিন্ন বাসে যেমন ইরগুন তারপর স্ট্যান্ড গ্যাং তারা এগুলো বোমা ফিট করতো, এবং কিং ডেভিড হোটেল বম্বিং এটা লিখে আপনি সার্চ করবেন দেখবেন যে কারা এটা করছে। হ্যাঁ, কিং ডেভিড হোটেল বম্বিং। তারা শেষমেশ ব্রিটিশদের উপরে বোমা হামলা শুরু করে দিছিল যে এখানে তোমরা যাও, এটা আমাদের, মানে আমরা এখানে ইয়া করবো এরকম। মানে যখন ব্রিটিশরা ইহুদিদের বসতি স্থাপনে কিছুটা রেস্ট্রিকশন দেওয়া শুরু করলো যে এত পরিমাণ আসলে তো ঝামেলা, তখন তারা ব্রিটিশদের উপর বোমা হামলা চালানো শুরু করলো। যাদেরকে ব্রিটিশরা অস্ত্র দিয়ে সজ্জিত করছে, ট্রেনিং দিচ্ছে, তারা ব্রিটিশদের উপরে বোমা হামলা চালানো শুরু করলো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে 1947 ইতিহাসে আসতেছি। তো এভাবে আস্তে আস্তে ইহুদিদের যখন বাড়তেছিল পরিমাণ, আরবরা তখন প্রতিবাদ করা শুরু করলো। 1930-এর দশকে আরবরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো। তখন হইতেছে ব্রিটিশরা এবং ইহুদিরা একত্রে খুবই নৃশংসভাবে আরবদেরকে দমন করলো, এবং আরবদের যত নেতা ছিল ম্যাক্সিমাম 1930-এর দশকে মারা গেল, এবং এটার ফলে তারা খুব সাফার করছে। ওই 47-এর ওই সময়টাতে তাদের নেগোসিয়েশন করার মতো খুব কম লোক ছিল। তো যাই হোক, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হইলো তখন ব্রিটিশদের সাথে ওই যে ইহুদিদেরকে তারা ট্রেনিং দিছিল হাগানা এবং এই দলগুলো, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে তারা আরো দক্ষতা অর্জন করছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা ইয়া করছে। এদিকে ইউরোপে হইতেছে তখন আর একটা ভয়ানক ঘটনা ঘটছে। হিটলার কিন্তু ব্যাপকভাবে ইহুদিদের উপর গণহত্যা চালাইছে, এবং এটা খুবই নৃশংস একটা বাজে কাজ। এই জিনিসটার আমরা খুবই তীব্র নিন্দা জানাই। নির্দোষ ইহুদিদেরকে এইভাবে হত্যা করছে হিটলার, এটা খুবই একটা বাজে অপরাধ করছে, কোনো সন্দেহ নেই তাতে। তো এর ফলে ইহুদিরা আসলেই নির্যাতিত হয়েছে জার্মানিতে। একদিকে তারা প্যালেস্টাইনে হইতেছে মুসলিমদের নির্যাতন করতেছে ইহুদিরা, আবার তাদের জাত ভাইরা ইউরোপে নির্যাতিত হয়েছে হিটলারের দ্বারা। তো যখন এই ঘটনাটা ঘটছে, হিটলার অনেক ইহুদির উপরে মানে হত্যাকাণ্ড চালাইছে, তখন হইতেছে ব্যাপকভাবে একটা সহানুভূতি তৈরি হয়েছে পৃথিবীব্যাপী। এবং আরেকটা মজার ব্যাপার করছে, সেটা হচ্ছে ইহুদি রাবাইরা কিন্তু এতদিন মানে নিষেধ করতে ইহুদি থেকে যে তোমরা প্যালেস্টাইনে বেশি করে যাইও না, কারণ হইতেছে আমাদের 3 ওথস অনুযায়ী এই জিনিসটা হারাম, ব্যাপকভাবে যাওয়া যাবে না। কিং মেসায়া যখন শেষ যুগে আসবে তিনি আমাদের কিনে যাবে, আমরা নিজের আগে আগে যাব না। কিন্তু যখন হইতেছে হলোকাস্ট ঘটছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর গণহত্যা ঘটছে, তখন অনেক র্যাবাই তাদের ব্যাখ্যাটা পরিবর্তন করে ফেলছে, বলছে না শেষ যুগে এখন চলে আসছে, আমাদের এখন না গেলে আমাদের হবে না। আস্তে আস্তে তারা তখন ব্যাখ্যা চেঞ্জ করা শুরু করছে, র্যাবাইরও আস্তে আস্তে নিষেধ দেওয়া করেছে। তো ব্যাপকভাবে একটা সহানুভূতি তৈরি হয়েছে মানুষের মধ্যে ইহুদিদের পক্ষে। তো আহ এর আগে মানে তখন হইতেছে প্রস্তাব দেওয়া হয়েছে, জাতিসংঘ তখন একটা প্রস্তাব দিছে যে তাহলে এখন হইতেছে ল্যান্ডটা ভাগ করতে হবে। এখন ল্যান্ডটা ভাগ করতে হবে, আরব আর ইহুদিদের দুইটা রাষ্ট্র হবে। হ্যাঁ, এটা 47 একদম ইমিডিয়েট, মানে যখন 48 অ্যাকচুয়ালি রাষ্ট্র কিন্তু হচ্ছে 48 সালে, মানে এই ঘটনাগুলো 47 সালে জাতিসংঘ প্রস্তাব করছে যে নতুন যে ল্যান্ড হবে, একটা আরবদের একটা হবে ইহুদিদের, ইহুদিদেরকে দেওয়া হবে 55%, পুরো ল্যান্ডটা ভাগ করে আরবদেরকে দেওয়া হবে 45%। এই সিদ্ধান্তে আরবরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে। কেন ক্ষুব্ধ হয়েছে জানেন? কারণ হইতেছে এই ইহুদিরা আসলে প্রায় 30-40 বছর আগেও তারা কেউ ওই অঞ্চলের বাসিন্দা ছিল না, তারা ম্যাক্সিমাম হইতেছে ইউরোপ থেকে আসছে। ইউরোপ থেকে কখন আসছে? যখন ইউরোপে পগ্রম শুরু হয়েছে 1880 দশকে, তখন থেকে তারা আসা শুরু হয়েছে অল্প পরিমাণে। আর যখন হইতেছে, এবং একটা আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে, প্রত্যেক বছর কত ইহুদি আসছে, এক বছর 5,000 আসছে, এক বছর 10,000, 20,000, এরকম করে আস্তে আস্তে তারা মানে মাত্র কয়েক দশক ধরে তারা ওই স্থানে আসছে। তাহলে তাদেরকে ভাগ করে ওই দেশের কিছু অংশ দিয়ে দেওয়া হবে, আর আরবরা তারা ওইখানে হাজার বছর ধরে থাকতেছে ওইখানে। আমাদের দেশ কেন ভাগ করে দেওয়া হবে? বরং একসাথেই আমরা থাকবো, এরকম ভাগ কেন করা হবে? আরবদের কথা ছিল এইটা, আরবরা সেটা মানে নাই। তারা বলছে এই প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য না। যেমন আপনি একটা উদাহরণ দেখেন, ধরেন রোহিঙ্গারা কিন্তু মায়ানমারে অত্যাচারিত হইতেছে, তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। ধরেন এরকম কয়েক দশক ধরে আসলো, আসার পর হঠাৎ করে জাতিসংঘ বলল ঠিক আছে বাংলাদেশের 30% এখন রোহিঙ্গাদের, রোহিঙ্গা ল্যান্ড, আর এইটুকু হইতেছে বাংলাদেশ। তাহলে আমাদের বাঙালিদের কেমন লাগবে? তো প্যালেস্টিনিয়ানদের সেরকম লাগছে, প্যালেস্টিনিয়ানদের। তারা বলছে না, আমাদের দেশ কেন এইভাবে ভাগ করে দেওয়া হবে? ওরা তো কয়েক দশক আগে এখানে আসছে, ওরা বিশ্বাস করে যে আমাদের পূর্বপুরুষরা এখানে 1000 বছর আগে থাকতো, ওকে ফাইন, কিন্তু এইখানে তো আমরা অলরেডি থাকতেছি 1000 বছর ধরে, তো সেই জন্য কেন এরকম আলাদা ল্যান্ড হবে? তো এই কারণে আরবরা জিনিসটা পছন্দ করে না। এরপর যেটা হয়েছে 48 সালে যখন হইতেছে এদিকে জাতিসংঘ তাদের কত দিছে, 55% প্রস্তাব করছে তাদেরকে। হ্যাঁ, 55% প্রস্তাব করছে। ইহুদি যে মিলিশিয়া গ্রুপ গুলো আছে, হাগানা, স্ট্যান্ড গ্যাং এবং আরেকটা হচ্ছে ইরগুন, এই তিনটা গ্রুপের কথা মাথায় রাখবেন। এরা হইতেছে ওই 55% ল্যান্ডেও খুশি না,
তারা ওই 55% ল্যান্ডের বাইরে যেখানে আরবদের বসতি ছিল সেখান থেকে তাদেরকে হত্যাকাণ্ড, মানে তাদেরকে প্রচন্ড আকারে হত্যা নির্যাতন করে তাদেরকে জোর করে সরাই দিয়ে ল্যান্ড দখল করা শুরু করলো। এটা হচ্ছে ব্রিটিশরা যখন চলে যাচ্ছে 47-এর শেষ দিকে তারা চলে যাবে, সেরকম একটা সময় তারা তখন আরবদেরকে হত্যা করতে করতে তারা হইতেছে অগ্রসর হইতেছিল এবং ল্যান্ড দখল করতেছিল। এবং এরপরে 1948 সালে সম্ভবত 14 বা 15 মে যখন হচ্ছে চলে গেল, ব্রিটিশরা চলে গেল, তার আগেই হইতেছে আরবদের উপরে ব্যাপক গণহত্যা চালানো হয়েছে। এবং আপনি সার্চ দিবেন, এইটাকে বলা হয় নাকবা। নাকবা নাকবা মানে হইতেছে আরবিতে মহাবিপর্যয়, মানে আরবদেরকে হত্যা করে তাদের জায়গা থেকে উচ্ছেদ করে তাদেরকে হইতেছে ইয়া করা হয়েছে, তাদের দেশ দখল করে নিয়ে সেখানে ইহুদিরা দেশ বানাইছে। নাকবায় কি হয়েছে জানেন? প্রায় 7.5 লক্ষ আরব হইতেছে বাস্তুচ্যুত হয়েছে। ইয়েস, 7.5 লক্ষ, 7.5 না, 7.5 লক্ষ আরব। এবং সেই সময় পৃথিবীর অনেক দেশে আসলে 7.5 লক্ষ মানুষও ছিল না। এত পরিমাণ আরবকে তাদের ভিটা মাটি ছাড়া করা হয়েছে এবং প্রায় 10 থেকে 15,000 আরবকে হত্যা করা হয়েছে, বাকিদেরকে ভয় দেখে তাড়াই দেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে তাদেরকে যখন উচ্ছেদ করা হইতেছিল, মানে এইটা ওই সময় ঘটছে, তাদের ওই উচ্ছেদ করার কারণে আশপাশের যে আরব দেশগুলো তারা প্রচন্ড আকারে ক্ষুব্ধ ছিল। ব্রিটিশরা যেদিন ওই ল্যান্ড থেকে চলে গেছে, মানে স্বাধীনতা ঘোষণা করছে ইসরায়েলের, তখন হচ্ছে আশপাশে আরব দেশগুলো এর প্রতিবাদে তারা হচ্ছে যুদ্ধ ঘোষণা করছে, কারণ তাদের ল্যান্ডও তখন উদ্বস্ত হয়ে আসতেছে, তাদেরকে তাড়াই দিছে। এখন তারা কি করবে? মানে তাদের ভাইদেরকে এইভাবে কচুকাটা করতেছে। তখন আরবরা হইতেছে যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে। এইভাবে হইতেছে ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার। যদিও এখানে আরবরা সবাই যে ইসরায়েলের বিপক্ষে ছিল তা কিন্তু না, জর্ডানের বাদশাহ অলরেডি গোপনে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে ফেলছে যে আমি এভাবে যুদ্ধের একটা অভিনয় করব, এই কারণে সেটাকে ফনি ওয়ারও বলছে কোন ইসরায়েলি জেনারেল, ফনি ওয়ার বা নকল যুদ্ধ। যাই হোক, জর্ডান এইভাবে দালালি করছে, শুরু থেকে ইসরায়েলের দালাল ছিল, তারা এটা করছে। তো যাই হোক, তো এইভাবে আসলে প্রথম যুদ্ধটা হয়েছে। বিষয়টা এরকম না যে ইহুদিদের একটা দেশ, ইহুদিরা ওইখানে আজীবন বাস করতেছে, ইহুদিদের সহ্য করতে পারে না বলে আরবরা যুদ্ধ করছে। ভাই, বিষয়টা মোটেও এরকম না। বরং যুগে যুগে যখন হইতেছে খ্রিস্টানদের দ্বারা অত্যাচারিত হয়েছে ইহুদিরা, আরবদের ভূমিতেই তার আশ্রয় পাইছে। আরবদের ভূমিতেই মূলত ইহুদিরা থাকতো। ইহুদিরা আরব ইউরোপ সব জায়গায় থাকতো, কিন্তু আর মানে মূলত তারা আরবদের ভূমিগুলোতে তারা বেশি ভালো অবস্থাতে থাকতো। এবং ইহুদিদের যত মিডল এজের মানে মধ্যযুগে যত শ্রেষ্ঠ স্কলার, মাইমোনাইডিস থেকে শুরু করে সবাই কিন্তু আরব ভূমি থেকে আসছে। তো যাই হোক, এইভাবে ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার হয়েছে। তো সেই ওয়ারে অবশ্যই আরবরা পরাজিত হয়েছে, এবং কারণ ইহুদিরা বেটার ইকুইপড ছিল এবং আরব যে দেশগুলো সেগুলো সদ্য স্বাধীন দেশ ছিল, ব্রিটিশদের থেকে সদ্য তারা স্বাধীন হয়েছিল, ব্রিটিশ ফ্রেঞ্চ এদের থেকে তারা সদ্য স্বাধীন দেশ। তাদের আসলে ভালো অস্ত্র ছিল না, তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল না। প্লাস তাদের মধ্যে কেউ কেউ যেমন জর্ডান, তারা হইতেছে ইসরায়েলের সাথে অলরেডি তারা মানে আতাত করে ফেলছে অলরেডি। তো এইসব কারণে তারা আরবরা পরাজিত হয়েছে। এইভাবে আসলে ভাই জিনিসটার সূচনা হয়েছে, সংকটটা সূচনা হয়েছে। এবং আপনি হয়তো বলবেন না এটা মুমিনদের বানানো কথা। ভাই, আপনি জাতিসংঘের আমি যে কথাগুলো বলছি, আমি আপনি যদি চান আমি এখন আপনাকে জাতিসংঘের আমি 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 শুনলাম তো, এবং তারপরে জি জি আবার আমি যেখানে আর 2 মিনিট টাইম নেবো, আর হাইস্ট 2 মিনিট টাইম নেবো বেদুইন ভাই, আর 2 মিনিট টাইম নেবো। মানে আমি জাতিসংঘের ওয়েবসাইট থেকে আপনাকে এই যে নাম্বারগুলো বলছি, নাকবা নাকবা শব্দটা বলছি, 7.5 লক্ষ আরবকে উদ্বস্ত করেছে, আমি জাতিসংঘের ওয়েবসাইট থেকে আপনাকে এই মুহূর্তে দেখাইতে পারবো যদি আপনি আমার কাছে রেফারেন্স চান। এবং আজকে আপনি যে গাজায় যাদেরকে দেখেন তারা কারা জানেন ভাই? গাজা এবং পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংকে এরা হইতেছে ভাই সেই 1947 সালে যাদেরকে প্যালেস্টাইনের বিভিন্ন জায়গা থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে ভাই, এরা হচ্ছে তাদেরই বংশধর। এরা আপনি দেখেন গাজায় এত ছোট একটা জায়গায় কত মানুষ গাদাগাদি করে থাকে ভাই, দিস ইজ মানে ইম্পসিবল একটা জিনিস। এরা কারা? এরা ভাই এদের দাদা, তারা হয়তো কেউ রামাল্লার মানুষ ছিল, কেউ হয়তো যে আজকে যেখানে তেল আবিব সেখানকার মানুষ ছিল, হ্যাঁ এইসব জায়গার মানুষ ছিল, কেউ হেব্রনের মানুষ ছিল। না না ভাই, তাদেরকে ভাই জোর বলতেছি আমি তো বলতেছি যে এই জিনিসটার একটা সলিউশন তো আসা দরকার, এটা সবাই চায়। হ্যাঁ, হ্যাঁ। কি solution? আপনি মিনার ভাই হ্যাঁ, একটু দাঁড়ান। এ- সে এ- আমাদেরকে solution দিচ্ছে কি জানেন মিনার ভাই? সে solution দিচ্ছে জাতিসংঘ যে প্রস্তাব দিচ্ছে সেটা মানে নিলেই তো শান্তি হয়ে যেত, বুঝছেন? এটা তার সলিউশন। হ্যাঁ, যুদ্ধে হেরে যাওয়ার পরে তারপরে তো অবশ্যই শান্তিতে থাকা আরে উচিত। আপনি এসে আমার আচ্ছা রোহিঙ্গারা যদি আমার এখানে ভূমি দখল করে, এখন ধরেন আমি রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই করলাম, আমি পারলাম না, তার মানে কি আমার এখন রোহিঙ্গারা আমার ভূমি দিয়ে দিতে ঠিক হবে? আছে ঠিক আছে, এটা নিয়ে আসতেছি, সমস্যা নেই না, বেদুইন এখানে ভাই। তো জাতিসংঘের প্রস্তাব হস্তক্ষেপ হেরে আছে। গেছে, এখানে তো মানলে এখানে তো আসলে আদৌ প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে আমি কথা বলতে পারি, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আলোচনা আমি করতে পারবো। কিন্তু আমি জাস্ট কনক্লুশনটা নিয়ে আমি যেটা বলতেছিলাম ভাই, আজকে যারা গাজা এবং পশ্চিম তীরের বাসিন্দা তারা এইভাবে আসলে উদ্বস্ত হয়েছে, তাদেরকে জোর করে পুরা ল্যান্ড থেকে। এবং ভাই এই যে মিনার ভাই, জাতিসংঘ থেকে ভাই যখন আপনি চুপ করেন ভাই,
আমি চুপ একটু করে শেষ থাকেন করি মনে বেদুন ভাই, আপনি বলবেন, কোনো সমস্যা নেই বেদুন ভাই, আপনি বলবেন, আমি অনেক ভুল বলছি, আপনিও বলবেন। তো এই যে আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখি যে ইহুদি বসতি বিস্তার, আরো 100টা আরো 200টা ইহুদি বসতি এরকম, এইটা ভাই 1948 47 48 থেকে শুরু হয়েছে, আজ অবধি চলতেছে। মানে মানে এটা আপনি চিন্তা করেন, মানে কি ভয়ানক একটা ব্যাপার। এবং আন্তর্জাতিক আইন অনুসারে কিন্তু এগুলো অবৈধ, যদিও আন্তর্জাতিক আইন খুবই একচোখা, তা অনুসারে এগুলো অবৈধ। কিন্তু ভাই খুবই দুঃখের বিষয় কি জানেন, অনেক মানুষ যারা নিজেদেরকে প্রগতিশীল বলে, তারা হইতেছে এই যে মানুষগুলোর ভূমি দখল করেছে তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে বলে ওরা হচ্ছে খ্যাত মুমিন। ভাই দেখেন, আমি বলতেছি না যে হামাস ভাই এই অর্গানাইজেশন গুলো তারা যে একেবারে মানে কোনো ভুল নাই তা না, থাকতে পারে, কিন্তু ভাই পৃথিবীর যে কোনো মানব গোষ্ঠীর অধিকার আছে, তাদেরকে যদি ভূমি থেকে উচ্ছেদ করা হয়, তাদেরকে যদি অবরুদ্ধ করা হয়, তাদেরকে যদি এইভাবে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়। যেমন দেখেন, গাজার সমুদ্রে একজন প্যালেস্টিনিয়ান একজন মানুষ, সে হইতেছে ইয়া করতে পারে না, মানে স্বাধীনভাবে সে মাছ ধরা বা এই কাজগুলো করতে পারে না, কিন্তু ব্রুকলিন থেকে একজন ইহুদি, সে হইতেছে মানে ওই ল্যান্ডে গেলেই তাকে ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হয়, এবং সে ইচ্ছা মতো সেখান থেকে যা ইচ্ছা করতে পারে সে। মানে এটা কি ভয়ানক, এর থেকে বড় জঘন্য উপনিবেশ কি আর কোথাও ছিল পৃথিবীতে? কোনো কালে ছিল না। এবং সেখানে প্যালেস্টাইনের একটা এলাকা থেকে আরেকটা এলাকা যাইতে কয়েকটা চেকপোস্ট অতিক্রম করে যাইতে হয়। এগুলা ভাই একদম ওয়েস্টার্ন মিডিয়াতেও আপনি এগুলা পাবেন। এগুলা আমি বলতেছি না যে আপনাকে বাংলাদেশের পত্রিকা পড়ার দরকার নেই, এগুলো আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবেন যে কি ভয়ানক অবস্থা, কিভাবে হ্যারাস করতেছে। এই জিনিসগুলো ভাই কিভাবে, মানে এরপরে হইতেছে কিছু মানুষ মানে বলে যে মুসলিমরাই হইতেছে সমস্যা, মুসলিমরা হেড করে, ইহুদিদের হেড করে কেন? ভাই এখানে কিসের কি? এখানে ইহুদি যেই হোক না কেন, মানে পৃথিবীর যে কোনো মানুষের অধিকার আছে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হলে সেটা প্রতিরোধ করার, প্রতিবাদ করার অধিকার আছে। পাথর ছুলেও বলা হইতেছে ও হইতেছে মুমিনের বাচ্চা, হইতেছে ইহুদিদেরকে এই মনে করে সেই মনে করে, তারপর ও হইতেছে, আর যদি বন্দুক হাতে নেয় তাহলে তো আর কথা নাই, তাহলে তো জঙ্গি। তাহলে ভাই পৃথিবীর ইতিহাসে সবাই আসলে জঙ্গি আসলে। যাই হোক, আমি অনেক কিছুই বলছি, আর অনেক কিছু বলা যায়। মানে আসলে কি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কখনো মানে দেওয়া হয়েছিল কেন সেটা নিয়ে আলাদা আলোচনা করা যায়। হ্যাঁ, এই যে লেমেন ভাই, তারপরে দিন মিয়া ভাই, তেলজ ভাই, এনারা দেখছে এই লোক কি পরিমাণে ডিসঅনেস্ট। এই লোকে আইসা বলতেছে যে এই মানে হামাস হচ্ছে টেরোরিস্ট, 7 অক্টোবর নাকি হামাস হামলা করছে, সেই কারণে নাকি আজকে তারা এই মায়ের খাচ্ছে, ইসরায়েল নাকি কিছু করে নাই, আর সে এখন আমাদের কাছে ডিসঅনেস্ট বলতেছে। ভাই ভাই মানে আপনারা তো শান্ত ভাই, এটা খুবই দুঃখজনক যে 7ই অক্টোবর যে 2023 সালে পশ্চিম তীরে কি পরিমাণ নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তার একটা স্ট্যাটিস্টিক্স আছে। পশ্চিম হ্যাঁ, তীরে তো হামাস নাই। আর সেটাই। সেই সময় মানে কতজন ফিলিস্তিনির উপরে হত্যাকাণ্ড চালানো হয়েছে, কতজনকে জখম করা হয়েছে বিনা অপরাধে, সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অথচ হইতেছে এটার ফলে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়ে যখন একটা গোষ্ঠী ইসরায়েলে একটা আক্রমণ করছে, এবং ইসরায়েল হইতেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনী, সেই দেশে আক্রমণ করছে, তখন হচ্ছে পুরো বিশ্ব কান্নাকাটি শুরু হয়ে গেছে যে কি ভয়ানক টেরোরিস্ট। মানে এটা কি, মানে মানে চিন্তা করে দেখেন, ইভেন মিনার ভাই মানে 6 অক্টোবর পর্যন্ত মানে বোম্বিং করছে, ইভেন সেই 47 48 থেকে শুরু করে মানে প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে। আর ফিলিস্তিনিরা যখন আসে প্রতিরোধ করতেছে, তখন তারা বলতেছে ফিলিস্তিন কেন প্রতিরোধ করবে? হুম সে এখানে সমাধান দিচ্ছে আমাদেরকে। সে সমাধান দিচ্ছে কি কি আপনি ডিসকাশনটা যদি আগে থেকে দেখেন, আপনি পুরো অবাক হয়ে যাবেন। শান্ত ভাই, হামাস প্রতিষ্ঠা হয়েছে 1987 সালে, আর এই সংকট শুরু হয়েছে হামাসের জন্মেরও কত বছর আগে, 50 হামাস, বছর আগে। সেটাই তো ভাই, হামাস তো এখানে হামাসের জন্মটাই হামাস যে কোনো এদের ইস্যুই যে, না, হামাস হ্যাঁ কোনো ইস্যুই না এখানে আসলে। কিছুই না। হামাসের জন্ম হয়েছে যে এদের এই এই আমি যে একটু আগে হামাস মই আমার কাছে একটা আছে, আলী আহমদ মাবরুর লেখা, সেখান থেকে আমি বই খুলে দেখাচ্ছিলাম। হামাসের জন্ম হয়েছে যে এই যে আপনি যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নাম বলছেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিভিন্ন ভাবে হচ্ছে যে ফিলিস্তিনের সৈন্যদেরকে বা সরি এই শ্রমিকদেরকে বা বিভিন্ন সাধারণ মানুষদেরকে গুপ্ত হামলা দিয়ে হত্যা করতো, প্রকাশ্যে হ্যাঁ, হ্যাঁ। মারি ফেলতো, গাড়ি চাপা দিয়ে মারি ফেলতো। দেই রিয়াসিন লিখে সার্চ দিবেন দর্শকরা, দেই রিয়াসিন ম্যাসাকার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, হ্যাঁ। মানে নির্দোষ মানুষদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। 550টা গ্রাম ধ্বংস করা হয়েছে। ইয়েস, 550 জন মানুষ না, 550টা গ্রাম ধ্বংস করা গ্রাম হয়েছে হত্যা, হ্যাঁ। 1948 সালে। সেই মানুষ তারপরে আজকে বলে, গাজায় তাদের বংশধররা বাস করে, গাজায় তাদের বংশধররা বাস করে। হ্যাঁ সাথে ভাই, বুঝছেন? তো যেটা বলছিলাম আর কি, যে হামাসের উৎপত্তি তো হচ্ছে যে এইগুলোর কারণে। এই একটা ঘটনা আছে যে ওই 9 জন না কয়জনকে গাড়ি চাপা দিয়ে মারি ফেলছে। তো এরপর থেকে ফিলিস্তিনের মানুষরা তখন একটা প্রতিরোধ আন্দোলন করতেছিল আর কি, প্রতিবাদ মিছিল টিছিল করতেছিল।
এরপর থেকে যে ইখওয়ানুল মুসলিমের যে মুসলিম ব্রাদারহুডের যে শাখাটা ছিল তারা তখন হুম। এরপর থেকে হামাসের উৎপত্তি। তাইলে হামাস তো হচ্ছে যে আসছে হামাস হচ্ছে প্রতিক্রিয়া, হামাস তো ক্রিয়া না, ক্রিয়া হইতেছে হ্যাঁ, জায়নিজম। আর হামাস বা হ্যাঁ, আর একটা দল ইয়াসের কি জানো দলটার নাম, ফাতাহ, ফাতাহ হামাস এগুলো হ্যাঁ, হইতেছে প্রতিক্রিয়া, তারা তো ক্রিয়া না। হামাস তো ভাই ইউক্রেনে গিয়ে ইয়াদেরকে মাইরা আসে নাই, বলে নাই যে এইটা আমার 3000 বছর আগে আমার অমুক দেবতা হ্যাঁ, হ্যাঁ, আমার এইটা ইয়া করছে, প্রমিস করছে। এইটা বলে মুসলিমরা অতীতে অবশ্যই রাজ্য জয় করছে, কিন্তু তারা রাজ্য জয় করে তারা যখন স্পেন জয় করছে, স্পেনের খ্রিস্টানদেরকে তারা বলে নাই যে এই জায়গাটা আল্লাহ আমাদেরকে 1000 বছর আগে প্রমিস করছে, তোমরা যাও গা ভাগো। এটা মুসলিমরা করে নাই। তারা স্পেনকে ফুলের বাগানের মতো করে সাজাইছে। মুসলিমরা পারস্য জয় করছে, মুসলিমরা ভারতবর্ষ জয় করছে, কিন্তু ভারতবর্ষে আইসা বলে নাই যে দিল্লি দিল্লি হইতেছে আল্লাহ আমাকে 1000 বছর আগে প্রমিস করছে, এই দিল্লির হিন্দুরা তোমরা তোমরা লাত্তি মারতেছি, তোমরা যাও, তোমরা শ্রীলঙ্কায় যাও। এটা মুসলিমরা করে নাই। যদি করে প্লিজ, যদি আপনাদের কারো কাছে এরকম ইয়া থাকে আমাকে দেখেন, আমি তাহলে একটু এনলাইটেন হই। আচ্ছা শান্ত ভাই, উনি কি কিছু ফিডব্যাক দিবেন বেদুইন না ভাই? সে চলে গেছে ভাই। আচ্ছা আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, আমি কয়েকটা রেফারেন্স দেখি আমি আজকের মতো বিদায় নিব। আমার স্ক্রিনটা দেখেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এই বইটা হচ্ছে, এই বিষয় হচ্ছে অন্যতম একটা শ্রেষ্ঠ বই। বইটা হচ্ছে দ্য এথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন। এটা লেখক হচ্ছেন একজন ইসরায়েলি ইতিহাসবিদ। হ্যাঁ, এটা কিন্তু কোনো মুমিন মুসলিমের ইয়া না, মানে প্যালেস্টিনিয়ান বা আরব কারো লেখা না, এটা ইসরায়েলি ইহুদি একজন স্কলার, এবং এই বিষয়ে তাকে বিশ্বের অন্যতম শীর্ষ স্কলার বলা হয়। উনি পিএইচডি করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। তো ইলান পেপে তিনি হচ্ছে দ্য এথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন, এই বইটা একটা খুবই খুবই একটা ফেমাস বই বিশ্বব্যাপী। এই বইটা আসলে খুবই অথেন্টিক ইতিহাস আসলে উল্লেখ করা হয়েছে, এই জন্য বইটা পড়ে আমি আসলে খুবই মুগ্ধ হয়েছি আর কি। এবং এই লেখককে আমি মেইলও করছি কিছুদিন আগে, এই বইটা আমার অনুবাদ করার ইচ্ছা আছে। তো এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। আর কিছুদিন অপেক্ষা করলে এটা আমি হয়তো যদি পারমিশন পাই আমি বাংলায় এটা অনুবাদ করতে পারি। ইলান পেপের দ্য এথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন, এটাই হচ্ছে একদম এলাকা, কোন এলাকায় কতজনকে হত্যা করছে মানে ইহুদি সন্ত্রাসীরা, এবং জায়নিস্টরা একেবারে ফিলিস্তিনে আসার আগে থেকে কি রকমের কুপরিকল্পনা করে এখানে আসছে, শুরু থেকে কিভাবে তাদেরকে উচ্ছেদ করছে, কোথা থেকে কতজনকে উচ্ছেদ করছে, পুরো ইতিহাস এমন রেফারেন্স দিয়ে উল্লেখ করছে, মানে আইডিএফ এর আর্কাইভ থেকে নিয়ে আসছে, তারপর হইতেছে ইসরায়েলি সরকারি নথিপত্র থেকে নিয়ে আসছে, দেখাইছে যে কত বর্বর চিন্তাধারার উপরে মানে গড়ে উঠছে ইসরায়েল রাষ্ট্রটা। উনি একজন ইসরায়েলি হয়ে, এবং উনি কিন্তু ইসরায়েলে থাকতে পারেন, উনি এখন ব্রিটেনে থাকে। তো এই মানে এইটা পড়বেন, এটা খুবই চমৎকার একটা বই। হ্যাঁ, বইটা হচ্ছে, এটার পিডিএফ অ্যাভেলেবল, দ্য এথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন বাই ইলান পেপে। আর একটা বই দেখাই, এই লেখকের অনেক বই আছে, প্রত্যেকটা বই এক একটা মাস্টারপিস। এবং এই বইটা 10 মিথস অ্যাবাউট ইসরায়েল, এটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা বাংলা পিডিএফ পেয়ে যাবেন। এটাও খুব সুন্দর একটা বই, যদিও বাংলা অনুবাদটার কোয়ালিটি একটু খারাপ। মূল ইংলিশটা পড়তে পারলে খুব ভালো। তারপরে যদি কেউ ইংলিশে স্বাচ্ছন্দ্য না হন তাহলে অনুবাদটা পড়তে পারেন, মূল তথ্য তো আপনারা পেয়ে যাবেন। যে ইসরায়েল প্রতিষ্ঠার 10টা মিথ্যা, চমৎকার চমৎকার একটা বই, একটা মানে মাস্টারপিস। এবং বইটা কিন্তু ছোট, মাত্র 168 পেজ, কিন্তু এই 168 পেজে আপনি যে ইনফরমেশন আপনি পাবেন একেবারে, আমি যা সূচিপত্রটা এক ঝলক দেখাই, সূচিপত্রটা। এবং ইলান পেপের বই মানেই হইতেছে অথেন্টিক রেফারেন্স। দেখেন সূচিপত্রে দেখেন, ফিলিস্তিন ছিল বিরান ভূমি। একটু আগে ওই যে বেদুইন ভাই তিনি একটা কথা বলছেন, এই চ্যাপ্টারটার ভিতরে এই ব্যাপারে জায়নিস্ট প্রোপাগান্ডা খুব সুন্দরভাবে খনন করেছে। তারপর ইহুদিরা কি ভূমিহীন ছিল, হ্যাঁ, তারপর জায়নিজম আর জুডাইজম কি এক, মানে ইহুদি ধর্ম যে আসলে এটা বিরোধী, এই বিষয়ে তিনি খুব একাডেমিক আলোচনা করছেন। তারপর জায়নিজম আর কলেজম এক না। তারপর এই যে আসলে ফিলিস্তিনিরা কি নিজের মাতৃভূমির স্বেচ্ছায় ত্যাগ করছে, তারপর অনেক সময় বলে জায়নিস্ট চাপাবাজ মানে সাপোর্টাররা যে ফিলিস্তিনিদের নাকি চয়েস দেওয়া হয়েছিল, তারা ইচ্ছা করে নাকি স্বাধীনতা নেয় নাই, তারা নাকি খেলে জঙ্গিবাদ করছে। এই চাপাবাজি এখানে খণ্ডন করছে একদম রেফারেন্স সহকারে। হ্যাঁ, তারপর গাজা মিথোলজি, অসলো মিথোলজি, দ্বিরাষ্ট্র একমাত্র সমাধান। হ্যাঁ, এবং ইলান পেপে উল্লেখ করছেন যে আসলে দ্বিরাষ্ট্র এটা হচ্ছে একটা মিথ্যা, এটা আসলে কোনো কালেই সম্ভব না। একমাত্র সম্ভব হচ্ছে এক রাষ্ট্র। ওই যে হামাসের যে পতাকায় যেটা দেখেন না, ওই যে পুরো ম্যাপটা, এটা নিয়ে প্যালেস্টাইন, এইটাই হইতেছে তার কথা, এইটা একমাত্র শান্তির উপায়। মানে এটা হচ্ছে ইলান পেপের চিন্তাধারা। তো এইটা, তিনি কিন্তু কোনো মুসলিম না। তারপর আর আমি আরো কিছু দেখে দেখেন, একটা খুব চমৎকার ওয়েবসাইট, এটা হচ্ছে প্যালেস্টিনিয়ান যে জেনোসাইড এবং যেভাবে তাদেরকে উচ্ছেদ করেছে, এইটা নিয়ে একটা সুন্দর ওয়েবসাইট আছে,
দেই ইয়াসিন নামে একটা গ্রাম 1948 সালে নাকবার সময় যেসব গ্রামকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে এই দেই ইয়াসিন গ্রামটা খুব পরিচিত একটা গ্রাম। এই গ্রামের নামে একটা ওয়েবসাইটই করে ফেলছে তারা, deirasin.org। খুবই চমৎকার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে তারা ডকুমেন্ট করছে যে জায়নিস্টদের যে শয়তানি, তারা সময় সময় আইসা কিভাবে তারা মানে হত্যাকাণ্ডগুলো চাইছে। deirasin.org এই ওয়েবসাইটটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, চমৎকার একটা ওয়েবসাইট। হ্যাঁ, দেই ইয়াসিন, এই যে মর্নিং এপ্রিল 9 কমান্ডোজ অফ ইরগুন, এই যে আমি যে জঙ্গি সংগঠনের কথা বলছেন ইহুদি, হ্যাঁ, হেডেড বাই মেনাহেম বেগিন, এই যে সন্ত্রাসীর নাম বলছিলাম না যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়েছে, যাকে ব্রিটিশরা মোস্ট ওয়ান্টেড টেররিস্ট হিসাবে যার নাম পোস্টারিং করছিল, এই হচ্ছে মেনাহেম বেগিন, ইসরায়েলের পরবর্তীকালে মানে প্রাইম মিনিস্টার হয়েছে বদমাইশটা। তো এই হচ্ছে খুনিদের লিডার, একজন অন্যতম লিডার ছিল, যে 1948 সালে গণহত্যা চালাইছে। একদম পুরো এখানে ডকুমেন্ট করাইছে ওয়েবসাইটটা, আপনারা দেখবেন, ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখবেন, এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট। আর একটা দেখেন, ইফ আমেরিকানস নেও, এটা হচ্ছে আমেরিকান নাগরিকরা একটা ওয়েবসাইট বানাইছে, আমেরিকার বিবেকবান নাগরিক যারা হইতেছে এই ইসরায়েলের শয়তানি সম্পর্কে সচেতন, তারা এই ওয়েবসাইটটা তৈরি করছে। এটা চমৎকার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা পরে এখানে অ্যালবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত চিঠি, এখানে চিঠির ফটোগ্রাফ। অ্যালবার্ট আইনস্টাইন তিনি কিন্তু একজন ইহুদি বংশোদ্ভূত, যদিও তিনি ইহুদি ধর্মে বিশ্বাস করতেন না, কিন্তু জাতিগতভাবে ইহুদি ছিলেন। তিনি পর্যন্ত ইহুদি সন্ত্রাসীদের কথা উল্লেখ করছেন তার একটা চিঠিতে, সেই চিঠির ফটোগ্রাফটা। হ্যাঁ, এখানে তিনি ইহুদি টেররিস্ট বলেই তাদেরকে উল্লেখ করছেন। একটু জুম করে দিই, দেখেন এপ্রিল 10, 1948। হ্যাঁ, এখানে একটু উল্লেখ করছেন, দেখেন দেখেন এই যে এইখানে দেখেন, দেন এ রিয়েল অ্যান্ড ফাইনাল ক্যাটাস্ট্রফি শুড বিফল আস ইন প্যালেস্টাইন, দি ফার্স্ট responsible for it would be the British and the second responsible for it the terrorist organization built up from our own ranks। মানে হইতেছে যদি এখন বিপর্যয় নেমে আসে, এই জন্য প্রথমে দেওয়া হবে ব্রিটিশরা, কারণ ব্রিটিশরাই হইতেছে ওই ভূমিটা দখল কইরা ইহুদিদেরকে অস্ত্র দিয়ে ট্রেন করছে যাতে তারা আরবদেরকে খুন করতে পারে, তাদেরকে মাইরা মানে সরাই দিয়ে ভূমি দখল করতে পারে। আইনস্টাইনের পর্যন্ত জিনিসটা খারাপ লাগতো, যদিও নিজের জাতিতে ইহুদি। তিনি বলছেন প্রথমে দায়ী হবে ব্রিটিশরা, আর দ্বিতীয় দায়ী হবে ওই সন্ত্রাসীরা, টেররিস্টরা, যে টেররিস্ট অর্গানাইজেশন। আইনস্টাইন এখানে মেইন করছে হাগানা, ইরগুন এবং স্টার্ন গ্যাং, এই তিনটা অর্গানাইজেশনকে মেইন করছেন। বিল্ড আপ ফ্রম আওয়ার ওন র্যাঙ্কস, মানে আমাদের নিজেদের লোকদের মধ্যে থেকে এদের বানানো হয়েছে। মানে আইনস্টাইন এটা রিগ্রেট করছে, আইনস্টাইনের চিঠি এটা, ঠিক আছে এটা। তো এটা আপনারা দেখবেন। তারপর হইতেছে আরেকটা জিনিস দেখেন, GeoWeekly.com, এখানে কি নাম জানো, বেন গুরিয়ন, যে হইতেছে যার নামে হইতেছে ইসরায়েলের এয়ারপোর্ট এখন, যে হইতেছে ইসরায়েলের হইতেছে স্বাধীনতা ঘোষণার থেকে শুরু করে তাদের ফার্স্ট মানে তাদের মানে খুব গুরুত্বপূর্ণ একজন জায়নিস্ট লিডার হচ্ছে ডেভিড বেন গুরিয়ন। তিনি একটা কথা বলছেন, দেখেন, পলিটিক্যালি উই আর দ্য অ্যাগ্রেসর্স এন্ড দে ডিফেন্ড দেমসেলভস। মানে বেন গুরিয়ন, এবং বেন গুরিয়ন তার ডায়েরি সহ অনেক জায়গায় বিষয়টা স্বীকার করছে। তারপর হইতেছে যারা হইতেছে জায়নিজমের প্রথম দিককার গুরু ছিল জাবন্টিনস্কি, এবং এরা অনেকেই স্বীকার করছে যে আমরা আসলে তাদের উপরে হত্যাযজ্ঞ চালাইতেছি, আমরাই আসলে আগ্রাসনকারী। বেন গুরিয়ন নিজেও এটা স্বীকার করে গেছে যে আমরাই আসলে আগ্রাসন করতেছি এবং ওরা ফিলিস্তিনিরা আসলে নিজেদেরকে ডিফেন্ড করতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে ওয়েল ডকুমেন্ট জিনিস। এবং ইরান পেপে তার বিভিন্ন বইতে বহু জায়গায় দেখাইছে যে জায়নিস্ট লিডাররাই স্বীকার করে গেছে যে আমরা আসলে খুবই একটা কাজ করতেছি, মানে একটা ভয়ানক কাজ করতেছি। এটা তারা খুব খুশি এবং তাদের কোনো রিগ্রেট নাই, তারা এটা আরো গ্লোরিফাই, মানে নাৎসিদের থেকেও তারা এই জায়নিস্টরা খুবই নৃশংস খুনে, মানে মানুষ বললেও আর কি মানুষের অপমান হয়, এরা এরকম ছিল, মানে নাৎসিদের মতোই ছিল আর কি। তারা নাৎসিরাও খারাপ, এরাও খারাপ আর কি। তো বেন গুরিয়ন পর্যন্ত বলছে যে তারা অ্যাগ্রেসর, কিন্তু আজকে চিপা চাপা দিয়া বাঙ্গু কিছু নাস্তিক এসে বলা শুরু করছে যে হামাস নাকি অ্যাগ্রেসর আর ইসরায়েল নাকি ডিফেন্ড করে। আজকে আমি যখন লাইভে যুক্ত হয়েছি আমি শুরুতে হেসে দিছি এটা শুনে না, যে এটা যে কত হাস্যকর একটা কথা, কত ফালতু একটা কথা। তো যাই হোক, আমি দুঃখিত, আমি আসলে অনেক বকবক করছি। আমি আসার পর থেকে আর কাউরে তেমন কথাই বলতে দেয়নি। শেষার ভাইও মনে হয় চলে গেল নাকি, আমি আর কিছু আমি এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে।